আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। তো আজকের ক্লাসটা খুব একটা ইন্টারেস্টিং ক্লাস। আজকে হচ্ছে আমরা বেসিক্যালি দেখবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কি কি প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, প্রশ্নের ধরন কিরকম হয় এবং আমরা আসলে পড়াশোনার মানে অ্যাপ্রোচটা কিরকম হবে। তুমি সামনে তোমার যে প্রিপারেশনটা নিবা, এই প্রিপারেশনে তুমি ইংলিশের জন্য তুমি কিভাবে পড়বা। তো আমরা 1 মিনিট পরে শুরু করবো, সবাই জয়েন হোক। আমি একটু শেয়ার করে দিচ্ছি, তো ফ্রেন্ডদেরকে বলে দাও, মেনশন করে দাও যে ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, পাশাপাশি তোমরা একটু জানো যে সাউন্ডটা ঠিক আছে কিনা, সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা, একজন কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আসো চলো আমরা শুরু করি। সো ইংলিশ পড়ার সময় তুমি দেখবা যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে ইংলিশ এবং এইচএসসির ইংলিশ, বা আমি যদি আরেকটু ব্রড করে বলি অ্যাডমিশন ইংলিশ এইচএসসি ইংলিশের মধ্যে মেইন যে ডিফারেন্সটা, মেইন পার্থক্যটা হচ্ছে এইচএসসির ইংলিশে তোমার কোয়েশ্চেন খুবই বড় এবং অনেক অপশনস থাকে, ঠিক আছে, মানে প্রশ্নটা অনেক বেশি। অ্যাডমিশন ইংলিশে প্রশ্ন থাকে তোমার সর্বসাকুল্যে ধরো মেডিকেলের জন্য 15টা, এবং তুমি যদি অন্যান্য ভার্সিটির কথা চিন্তা করো সব জায়গায় দেখবে 20 বা 30-এর বেশি কিন্তু কোয়েশ্চেন্স নাই। তোমার কিন্তু এখানে ভুল করার উইন্ডোটা কম, মানে তুমি এখানে অ্যাকুরেসি বাড়াইতে হবে, ঠিক আছে, নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইচএসসি ইংলিশে তুমি দেখবা যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন গুলো খুব সারফেস লেভেলে হয়, খুব বেসিক কোয়েশ্চেন হয়, কিন্তু অ্যাডমিশন ইংলিশে কিন্তু ডিপ থেকে প্রশ্ন আসে। ইংলিশ পড়াশোনার ক্ষেত্রে তুমি দেখবা দুইটা ভাগে ভাগ করা আছে আমাদের ইংলিশ, তুমি দেখবা যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আমাদের ভোকাবুলারি, যেগুলো হচ্ছে তোমার মনে রাখার জিনিস, মেমোরাইজিং পার্ট, মানে এই জিনিসগুলো যেমন ধরো সিনোনিম অ্যান্টোনিম, তারপর ধরো প্রিপোজিশন, নাম্বার, স্পেলিং, জেন্ডার, ফ্রেজেস এন্ড ইডিয়মস। এই যে টপিকগুলো আছে এগুলো কিন্তু তোমার একদিনে হবে না। এই টপিকগুলো হচ্ছে ভোকাবুলারি পার্ট এবং এটা হচ্ছে তোমার রেগুলার পড়তে হবে। ধরো তুমি প্রতিদিন 15টা বা 20টা করে সিনোনিম তুমি পড়লা। আর গ্রামার যে পার্টটা আছে, আমরা গ্রামাটিক্যাল পার্টগুলো কিন্তু খুব অল্প সময় কভার করতে পারি, ঠিক আছে, গ্রামাটিক্যাল পার্টটা আমরা খুব অল্প সময়টা চাইলে কভার করা যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো, কোন বই পড়বা, একটা কথা আসে, কোন বই পড়বা। ইংলিশের জন্য আমরা আসলে কোন বইটা পড়বো। মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, যে কোনো অ্যাডমিশন টেস্টের কোশ্চেন বলো, ম্যাক্সিমাম টাইমে আসলে আমাদের কি দরকার, জানা দরকার যে প্রশ্ন কই থেকে হয়। যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার প্রথম কাজটা হবে তুমি দেখবা যেখান থেকে আসলে প্রশ্ন কি হয়, ঠিক আছে। তো প্রশ্ন কি হয় দেখার জন্য আমাদের কি লাগবে, অবভিয়াসলি একটা প্রশ্ন ব্যাংক লাগবে, যে কোনো একটা বড় সড়ো কোশ্চেন ব্যাংক লাগবে। তো কোশ্চেন ব্যাংকের জন্য আমি দুইটা বই সাজেস্ট করি। একটা হচ্ছে আমাদের মাস্টার ইংলিশ বুক, আর ওটা হচ্ছে অ্যাপেক্স ইংলিশ বুক। এটা হচ্ছে খুব বেসিক জেনারেল বই। এখন এই দুইটা বইয়ের জিনিসটা হচ্ছে এই দুইটা বই অ্যাকচুয়ালি কালেকশন অফ কোয়েশ্চেন তোমার বিগত বছরগুলোর মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, তারপর তো ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, চাকরির পরীক্ষার প্রশ্ন, এই কোয়েশ্চেন গুলোর কালেকশন আছে মেইনলি এই বইগুলোতে। তো তুমি যখন বইটা দেখবে জিনিসটা হচ্ছে আমি ওইভাবে শুরু করছিলাম, কিন্তু দেখলাম যে বইটা আসলে এত মোটা। তো যারা আসলে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করো নাই ইংলিশ পড়াটা, তাদের জন্য আসলে এত মোটা বই পড়া খুব বেশি মানে প্যারা হয়ে যায়, বুঝছো, এখানে শেষ করতে করতে অনেক টাইম চলে যাবে। তো আমরা কি করছি, আমরা আরডিএস এর পক্ষ থেকে আমরা হচ্ছে বইটাকে কম্প্যাক্ট করে নিয়ে আসছি। কম্প্যাক্ট করে আমাদের আরডিএস এর বইটা আছে, এবং আরডিএস এর বইটাও কিন্তু হচ্ছে আমরা যেটা ভাগ করছি ভোকাবুলারি পার্ট, গ্রামার পার্ট, একটা মুখস্থ করার পার্ট, একটা বোঝার পার্ট। তো আমাদের কিন্তু বইটা এরকম, একটা হচ্ছে গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে বেসিক্যালি আমরা হচ্ছে মেইনলি তোমার রুলস, গ্রামার রেগুলেশনস এগুলো দেওয়া। আর ভোকাবুলারি পার্টটা হচ্ছে আমাদের ওই যে সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই টপিকগুলো আছে আমাদের ভোকাবুলারি পার্টে। সো তোমরা ছাড়া এত মোটা বই মনে করতে শেষ করতে পারবে না, চাইলে কিন্তু আমাদের আরডিএস এর বইটা নিতে পারো। এই বইটা অনেক গুছানো, মেন জিনিসটা হচ্ছে এটা আসলে, যেমন এই বইগুলো কিন্তু ইন জেনারেল মেডিকেল, বিসিএস, ভার্সিটি, ব্যাংক জব সবকিছুর জন্য বানানো। আর আমাদের বইটা হচ্ছে আমরা টপিকগুলো একদম গুছায় এনে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা যা দরকার তা কিন্তু এখানে নিয়ে আসছি।
আচ্ছা, তো এগুলো আমাদের মেনলি বই। তো সোজা কথায় তুমি এমন একটা বই চুজ করবা যে বইতে কি আছে, বিগত বছরের প্রশ্নগুলো আছে। আচ্ছা, এবার আসো যে ইংলিশটা নিয়ে আমরা কেন আসলে গুরুত্বটা দিব। শোনো, এইচএসসি যেটা হয়, আমরা কিন্তু এইচএসসির ফার্স্ট সেকেন্ড ইয়ারে আমরা কিন্তু কি করি, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর তোমার ধরো হচ্ছে এই তিনটা সাবজেক্ট সবাই পড়ে কম বেশি। যে ভালো স্টুডেন্ট ওরাও ভালো করছে, ওরাও পড়ছে, যে খুব ভালো স্টুডেন্ট ছিল না তারাও এগুলো পড়ছে। কিন্তু ইংলিশটা কিন্তু আমাদের এইভাবে করে পড়া হয়নি। হয়তো এইচএসসির জন্য নর্মাল গ্রামার পড়ছো, বাট অ্যাডমিশন ইংলিশ কিন্তু আমাদের এই 2 বছর পড়া হয়নি। জিকের কথাও সেম, জিকে তো কিন্তু সেম কথাই, জিকে আমরা সাধারণত পড়ি না। তো এই যে গ্যাপটা থেকে যায়, এখান থেকে কিন্তু মানে অনেকের জন্য গ্যাপ, অনেকের জন্য ভালো। কারণ এই যে 15 নাম্বার, দেখো 85% যে নাম্বারটা আছে এটা কম বেশি সবাই পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই পড়ছে। ইংলিশে যে 15 নাম্বার, এগুলো কিন্তু কি হয়, তোমার মেডিকেল কলেজ কোনটা হবে তার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। সহজে বলি, তুমি কি ঢাকা মেডিকেলে থাকবা, নাকি তুমি ধরো কোন বিভাগীয় মেডিকেলে থাকবা, নাকি তোমার কোন জেলা মেডিকেলে থাকবা, তা ডিপেন্ড করে আসলে এই ইংলিশ জিকে, তোমার জিকে ইংলিশের মার্কের উপরে। এটাকে তুমি বলতে পারো কাইন্ড অফ গেম চেঞ্জার। এখানে যে 30 নাম্বার আছে, এটা কাইন্ড অফ গেম চেঞ্জার। যারা এখানে ভালো করে ওরা কিন্তু আগে থাকে, কারণ বাকি জিনিস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই কম বেশি পড়ে। ফিজিক্সের 15টা দেখা যায় সবাই কম বেশি মোরাললেস 8টা, 10টা, 12টা, 15টা অনেকগুলো পারে। জিকে ইংলিশের ক্ষেত্রে কি হয়, এখানে আসলে একটা গেম চেঞ্জার। এটা আসলে সবাই শুরু থেকে ওভাবে পড়ে না। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মতো আমার প্রশ্ন ছিল যে ভাইয়া অ্যাডমিশনে জিকে ইংলিশ দেওয়ার কি দরকার ছিল, না আমরা তো এইচএসসি ফিজিক্স, কেমিস্ট্রি পড়ছিলাম, সেটা পড়ে থাকতে পারতাম, ঠিক না? আমি বলবো এই জিকে ইংলিশ দেওয়াটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভালো। দেখো, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে, যারা ভার্সিটি পরীক্ষা দিবে, তারাও কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি এগুলো পড়বে, ওগুলো পড়ে আসছে। জিকে ইংলিশ পার্টিকুলারলি তুমি মেডিকেলের জন্য আলাদাভাবে পড়বা। তো তোমার জন্য যারা সোললি মেডিকেল প্রিপারেশন নাই, তাদের জন্য কিন্তু এটা অ্যাকচুয়ালি ভালো, অ্যাকচুয়ালি নাম্বারটা বাড়াতে হেল্প করে। তো আমাদের কি করতে হবে, আমাদের আসলে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এর প্রতি যে ফোকাসটা দিতে হবে, ইংলিশ জিকের প্রতি কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, বুঝছো? আমাদের পড়াশোনা একটা ব্যালেন্স আনতে হবে। সো তোমরা অলরেডি প্রি মেডিকেলে, সো তোমাদের কিন্তু আরো 1 বছর সময় আছে। এখন সবাই মনে করে যে ভাই ইংলিশ জিকে এখন আমার তো এইচএসসিতে নাই, আমি হয়তো ওই 3 মাসে পরে একদম ফাটায় ফেলতে পারবো। একদমই না। এই যে ভোকাবুলারি পার্টটা আমি বললাম, এই ভোকাবুলারি তোমার একদিনে হবে না। সিনোনিম অ্যান্টোনিম তুমি একদিন শেষ করতে পারবা না। তোমার এটা এখন থেকেই কিছু কিছু পরিমাণে শুরু করতে হবে, বুঝছো? পরে পরে আগে রাখতে হবে। এখন শোনো, আমি একটা কথা বলি যে এই সিনোনিম অ্যান্টোনিম তুমি কিভাবে পড়বা। আমি শুরুতে এরকম একটা প্ল্যান করছিলাম যে বইটা খুলছি, এ টু জেড লাইন টু লাইন পড়া শুরু করছিলাম। ধরো এ বইতে কিরকম থাকে, বইতে তোমার ধরো এ, তারপর এ সিনোনিম, তারপর বি এর সিনোনিম, অ্যান্টোনিম, ডি এর অ্যান্টোনিম, সি এর অ্যান্টোনিম, এভাবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে। তো আমি খুলে দেখি যে ধরো যে এ দিয়ে শুরু হয়েছে, এখানে মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম প্রায় তোমার চলে গেছে 20-30 পেজের মতো। ধরো এরকম এরকম এতগুলো সিনোনিম অ্যান্টোনিম। তো 2-3 দিন শুরুতে খুব কারেন্ট নিয়ে শুরু করছি যে একদম শেষ করে ফেলবো সবগুলা, এ টু জেড একদম পড়ে ফেলবো। বাট কিছু দূর গিয়ে বুঝলাম আসলে যে এইটা আসলে বাস্তবিক অর্থেই সম্ভব না, আনলেস তুমি খুব বেশি ভালো স্টুডেন্ট হও। সাধারণ স্টুডেন্টের জন্য কিন্তু একদম ডে টু ডে টানা এরকম সিনোনিম অ্যান্টোনিম সবগুলো পড়া সম্ভব না। কিভাবে পড়বা শোনো, আমি একটা কাজ করতাম। আমি দেখলাম যে এইভাবে মনে থাকতেছে না। আমি যদি পড়ি ধরো তোমার ক্ল্যান্ডেস্টাইন, ঠিক আছে, মানে গুপ্ত মিটিং, এরকম কোনো ওয়ার্ড ধরা পড়তেছে আমি, ঠিক আছে। এরপর ধরো কনসপিকুয়াস, মানে হচ্ছে ধরো সন্দেহজনক, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে তোমার ব্ল্যাটেন্ট, মানে খুব জোরে উচ্চ শব্দে সাউন্ড হয়েছে। এখন এভাবে বলতে ব্ল্যাটেন্ট, জোরে, কনসপিকুয়াস মানে সন্দেহজনক, ক্ল্যান্ডেস্টাইন গুপ্ত, এগুলো কিছু মনে থাকতো না। স্পাই মানে কি, গুপ্তচর, এগুলো মনে থাকতো না, বুঝছো? আমি করতাম কি, আমি হচ্ছে এই ওয়ার্ড গুলো নিয়ে একটা গল্প বানাতাম। তুমি সিনোনিম পড়ার সময় মাথায় একটা কাহিনী চিন্তা করো। যেমন তুমি চিন্তা করতে পারো যে দি স্পাই ওয়েন্ট টু দি ক্ল্যান্ডেস্টাইন মিটিং, মানে গুপ্ত মিটিং এ, ধরো কোনো গুপ্ত মিটিং হচ্ছিল, ও ধরো অ্যাসাসিনস ক্রিড, ঠিক আছে, গেম খেলছেন অ্যাসাসিনস ক্রিড। তো মনে করে একটা অ্যাসাসিন, এই ওয়ার্ডটা শিখে রাখে, অ্যাসাসিন মানে গুপ্তভাবে যে আক্রমণ করে। কাহিনী চিন্তা করছি যে এই স্পাই বা অ্যাসাসিন কি করছিল, সে ক্ল্যান্ডেস্টাইন গ্রুপে গেছিল, এখন সে বোকা ঝোকা, সে শব্দ করে ফেলছে। সে হচ্ছে গুপ্ত মিটিং এ যাচ্ছিল,
লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল পলায় পলায়, যাওয়ার সময় খুব জোরে সাউন্ড করে ফেলছে। এখন কি সাউন্ড করছে? ব্ল্যাটেন্ট সাউন্ড করে ফেলছে। ব্ল্যাটেন্ট মানে খুব জোরে, উচ্চ শব্দে, খুব জোরে ব্ল্যাটেন্টলি সাউন্ড করে ফেলছে। তারপর লোকজন চলে আসছে যে কি হয়েছে কি হয়েছে। এখন তারা তাকে চিনে না, যে এ তো মিটিং এ ছিল না, ওই কই থেকে আসছে। তারা সন্দেহ করছে, তাকে কনসপিকুয়াস সন্দেহ করছে তার উপর, সন্দেহজনক। তখন তো এই যে গল্পটা বানাইলাম যে একজন সে স্পাই ছিল, সে মিটিং এ গেছিল, ক্ল্যান্ডেস্টাইন গুপ্তটা মিটিং এ গেছে, সেখানে ব্ল্যাটেন্টলি সাউন্ড করে ফেলছে, যার কারণে বাকিরা তার প্রতি কনসপিকুয়াস হয়ে গেছে। তার তুমি কে? তো এই ঘটনা বানালে তুমি কিন্তু সবগুলো ওয়ার্ড ইজিলি মাথায় আনতে পারবা, বুঝছো? একটা কাহিনী বানালে আমরা যখন ওয়ার্ডটা পড়বো, এই ওয়ার্ডে যখন কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, কোনো একটা স্টোরি নিয়ে আসবো, তখন কিন্তু তোমার এই পুরো জিনিসটাকে সহজে মনে থাকবে। কোন ওয়ার্ডকে তুমি একদম এই ওয়ার্ড টু ওয়ার্ড যদি পড়তে যাও, এতে এগুলা, বিতে এগুলা, ঠিক আছে, সবগুলো পড়তে গিয়ে কিন্তু আমাদের এই সমস্যাটা পড়ছিলাম, বুঝছো? তুমি যদি এরকম একটা গল্প বানানো যে মাথায়, যে আচ্ছা এরকম এরকম হয়েছিল, তাহলে এরকম এরকম হয়েছে, দেন তুমি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কি একটা কনটেক্সট পায়, একটা আমরা বলি না কনটেক্সট যে মিম বা একটা যোগ করলে বলে না আচ্ছা কাহিনী কি হয়েছে কি, যখন তুমি কাহিনী বের করতে আসলে হয়েছে কি, তখন তোমার ওয়ার্ডটা কিন্তু ইজিলি মনে থাকে। সো এই ট্রিকটা আমি ফলো করতাম। এখন তোমরা চাইলে তোমরা অন্য ট্রিক বের করতে পারো, সমস্যা নেই। অনেকে হচ্ছে আবার নেমোনিক পছন্দ করে, ঠিক না? তো যে যেভাবে পাও সমস্যা নেই, বাট আমি বলতেছি যে ইন জেনারেল একদম বই খুলে এ টু জেড পড়তে গেলে তুমি কিন্তু সমস্যায় পড়বা, দেখবে যে ভুলে যাচ্ছ। হয়তো প্রথম দিন সব মনে থাকবে, সেকেন্ড দিন মনে থাকবে, বা এক সপ্তাহ পরে ওয়ার্ডটার মনে থাকবে না, দেখবে হারায় গেছে। সো ভোকাবুলারির কথা এটাই যে তোমার এটা এটা হচ্ছে টেস্ট ম্যাচ, ঠিক আছে? ভোকাবুলারি আমাদের টেস্ট ম্যাচ, এটা একদিনে হবে না, এটা এটা ওয়ান ডে না, একদিনের ম্যাচ না, T20 না, ঠিক আছে, এক রাতে খেলা শেষ না, টেস্ট ম্যাচ। তোমার ধীরে ধীরে পুরো অ্যাডমিশনের 3 মাসে এটা প্ল্যান করো, প্ল্যান করে দেন আমরা ধীরে ধীরে আগাবো। আচ্ছা, গ্রামার পার্টটা কি? গ্রামার পার্টটা আমরা বেসিক্যালি ক্লাসে সব শেষ করবো অবশ্যই, সিনিয়র অ্যান্টারমিডিয়েট ক্লাস হবে অবশ্যই, এগুলোর ক্লাস হবে, কিছু স্পেসিফিক জিনিসপত্র আমাদের শেখাবো, সমস্যা নাই। এই পার্টটা ফুললি তুমি ক্লাস ফোকাস দাও, আমাদের ক্লাসগুলো করবা, আর কিছু লাগবে না, ঠিক আছে? বইটা পড়বা। আচ্ছা, এবার তোমাকে বলি ইংলিশের কয়েকটা কথা বলি। তুমি ইংলিশে, আমি 2 ক্যাটাগরি স্টুডেন্ট দেখছি, বুঝছো? আমার একটা ফ্রেন্ড ছিল এবং ও হচ্ছে করতো কি, ও একটা কাজ করতো, ওকে ধরো তুমি 15টা প্রশ্ন দিছো, ঠিক আছে, তুমি ওকে 15টা প্রশ্ন দিছো, ও তোমার দেখবা যে 12টা বা 13টা কারেক্ট করছে 15টার মধ্যে। এখন আমি জিজ্ঞেস করতাম যে ভাই তুই কেমনে করছিস, মানে এটা 12টা কিভাবে আসছে, ঠিক আছে? এখন ও বলতো কি যে আমার মনে হয়েছে, একটা ওয়ার্ড বলে আমরা ইনটুইশন, মনে হওয়া। তো বলতো ভাই আমার আসলে দেখে মনে হয়েছে যেটা কারেক্ট, সাউন্ডস রাইট, শুনে মনে হয়েছে কারেক্ট। ওকে অপশন দিতাম, যে অপশন ABCD, ও বলতো আচ্ছা আমার কাছে মনে হচ্ছে বি অপশনটা দিলে কারেক্ট। এবং দেখা যেত 95% টাইম, বা আরো বেশি বলতে গেলে 98% টাইম, 95% টাইমে ও যেটা বলতো কারেক্ট, শুনে মনে হয়েছে সত্যি, ওইটাই কারেক্ট হতো। এখন আমি বলতাম যে সত্যি মানে পারস কিভাবে, এটা কিভাবে করতেছিস? তো ও কিন্তু আমাকে ওভাবে বলা নেই, বাট পরে আমি যেটা বের করলাম জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে ও প্র্যাকটিস করছে বেশি। হয়তো তুমি বা আমি পড়ছি বেশি, কিন্তু ও করছে কি, ও বেশি বেশি প্র্যাকটিস করছে, বেশি বেশি এক্সাম দিছে। এখন তুমি ধরো রুল পড়লা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা হয়, ঠিক আছে, তোমার ধরো এটা থাকলে আমার এটা থাকলে হ্যাজ পরে, হ্যাজ এর পরে এটা পরে ভি, হ্যাজ প্লাস V3, ঠিক আছে, পরে এটা ব্লা ব্লা ব্লা, এটা হয়তো মনে করছে হয়তো রুলটা। ও করতো কি, ও হয়তো রুল একবার পড়ছে, হয়তো একবার দেখছে এগুলা, ও চলে যেত ডিরেক্টলি কিসে, প্র্যাকটিসে। এখন ও যখন প্র্যাকটিস করতো, ও যখন রুলটা প্র্যাকটিস করতো, ওর মাথায় ইনবিল চলে আসে যে ফর্মটা এখানে হ্যাজ এর পরে ভার্ব 3 হবে, ঠিক আছে, এরকম একটা ফর্ম মাথায় চলে আসে ওর, যেমন নো সুনার হ্যাড, ঠিক আছে, এরকম একটা রুল ছিল। তো মনে করো ওর মাথায় চলে আসে নো সুনার হ্যাড আসলে এটা হবে, ওর মাথায় অলরেডি চলে আসে, কারণ কি ও বেশি বেশি প্র্যাকটিস করছে। তো তোমার ইংলিশে যদি গদ বাঁধা রুল মুখস্থ করো, হ্যাঁ রুল অবশ্যই দেখবা, বাট ইটস নট লাইক তুমি মুখস্থ করো। পরীক্ষা হলে আমরা কখনোই এভাবে বসাই না সাবজেক্টের পরে এটা, এরপর এটা, এগুলো চিন্তা করি না। ও করতো কি, হয়তো অনেক বড় চিন্তা করো, বাট ও যেটা করতো প্র্যাকটিস করে করে এই যে ফরম্যাটটা, সেন্টেন্সের আমরা বলি সিনট্যাক্স, ঠিক আছে, ও হচ্ছে এই সিনট্যাক্সটা বা বাক্যটা কিভাবে গঠন হয় এটা রপ্ত করতো। কিভাবে করবো এটার জন্য তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। তোমার রুল পড়ার থেকে, যে বইগুলো দেখতেছো না, আমরা বই যে রাখছি, বই কিন্তু রুল আছে, রুলের পরে দেখবা হাজার হাজার কোয়েশ্চেন, কিছু বলে ফেলছি, প্রত্যেকটা রুল থেকে ধরো 100টার মতো কোয়েশ্চেন, টোটাল বই, হ্যাঁ টোটাল বই 1000-এর উপর অবশ্যই কোয়েশ্চেন আছে। সো এই কোয়েশ্চেন গুলো সলভ করো, তোমার কাজ, তুমি রুলটা পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা সলভ করা, ঠিক আছে?
এবার আসো তুমি ধরো এক্সাম দিতে চাও, তুমি সলভ করতে চাও, তুমি এক্সাম দিতে চাও, আমরা কি তোমাকে ছেড়ে দিব যে হ্যাঁ ঠিক আছে ক্লাস করছে ও এখন বাসায় পড়ে নিবে? না, আমাদের কি আছে আনলিমিটেড এক্সাম। ওই যে প্র্যাকটিস করার কথা বললাম না, প্র্যাকটিস করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে ফিচার আছে, এবং আমি লঞ্চিং লাইভে ওই দিন বলছিলাম যে আরটিডিএস এর যদি সবচেয়ে বেশি ফিচার, মানে আমার সময় আমি এটা ইউজ করে থাকি, এটা হচ্ছে এই আনলিমিটেড এক্সামের ফিচার। কিসের উপরে? বিসিএস, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, তারপর চাকরি পরীক্ষা, এই যে প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলোর উপর আনলিমিটেড এক্সাম ফিচার, এইটা হচ্ছে আমি পার্সোনালি আরটিডিএস এর ওয়েবসাইটের অনেক অনেক ফিচার তুমি দেখবা, ক্লাস আছে, পিডিএফ আছে, ডাউট সলভ আছে। আমি পার্সোনালি সবচেয়ে বেশি ইউজ করছি আনলিমিটেড এক্সাম ফিচারটা। এখানে তুমি মানে ধরো বিগত বছরের প্রশ্নে যে বললাম না প্র্যাকটিস, যতবার ইচ্ছা, ঠিক আছে, যতবার ইচ্ছা, যে কবার ইচ্ছা, যে কোনো প্রশ্নে তুমি প্র্যাকটিসটা করতে পারবা। সো অনেকেই থাকে যারা আসলে খুব মানে ওয়েবসাইটটা পুরোপুরি ইউজ করে না, তাদের বলবো যে তোমরা ওয়েবসাইটের এই ফিচারটা তুমি ইউজ করতে পারো, বিগত বছরের প্রশ্ন। এখন অনেকে বলতে পারো ভাই বিগত বছরের প্রশ্ন আমরা কেন পড়বো? আমাদের পরের সেগমেন্টে আমরা দেখবো যে ইংলিশে কোয়েশ্চেন কতটা রিপিট হয়। মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত তুমি দেখবা যে ওরা কোয়েশ্চেনটা হাওয়া থেকে আনে নাই, বানায় নাই। তুমি দেখবা যে যে প্রশ্নটা আসছে তুমি বাসায় পরীক্ষা দিয়ে এসে দেখো এটা কোথাও না কোথাও আসছে। হয়তো বিগত বছরের বিসিএস এর হুবহু কোয়েশ্চেন, হয়তো তোমার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম আমার সময়, আমি বলছি ভাই এটা জীবনে কোথায় আসেনি শিওর। পরে দেখি যে ইসলামিক ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন ছিল, মানে আইইউ, ঠিক আছে, ইসলামিক ইউনিভার্সিটি, খুবই আরো অনেক আননোন জিনিস, ঠিক আছে, বাট ভার্সিটির কোনো ভার্সিটির আছে, এবং এটা অ্যাপেক্স এর বইতেই ছিল। সো তুমি ইংলিশ পরীক্ষা পরে দেখবা যে এমন হয় নাই যে এই প্রশ্নটা বা এই রুলটা আগে কোথাও আসে নাই, অলওয়েজ দেখবা কি কোথাও না কোথাও রিপিট হয়েছে জিনিসটা, বুঝছো? তার কোশ্চেন কিন্তু মানে হাওয়া থেকে বা শূন্য থেকে আনে না, ঠিক আছে? দেখা যাচ্ছে না কিছু, ভিডিও কি নাই, ব্লার হয়ে গেছে? একটু কমেন্ট গুলো পড়ি তোমাদের, ফেসবুকে দেখি। আচ্ছা, ইংলিশের জন্য ইবি বললে কি হবে কিনা ভার্সিটির জন্য? শোনো, ভার্সিটি মেডিকেল ইংলিশ কাইন্ড অফ সেম, ঠিক আছে? মানে ইংলিশ দেখবা যে ইংলিশে আর একটা সুবিধা বলি, তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য যে ইংলিশটা পড়বা তোমার এটাতে ভার্সিটি কভার হবে, এটা দিয়ে তোমার হচ্ছে সামনে যত পরীক্ষা দিবা জিএসটি কভার হবে, তারপর তোমার ধরো হচ্ছে গিয়ে গুচ্ছ পরীক্ষা যেটা বলছি, এগ্রি পরীক্ষার কভার হবে ইংলিশ, ঢাবি এ ইউনিট, ঢাবি ডি ইউনিট সবগুলো হবে। প্লাস হচ্ছে তুমি যদি এই ইংলিশটা খুব ভালো করে পড়ো না, সামনের জীবনে দেখবে বিসিএস এর জন্য আবার কঠিন মানে নতুন করে পড়া লাগতেছে না, ঠিক আছে? চাকরির পরীক্ষা দিবা সেখানেও দেখবে যে সেম ইংলিশ। তো ইংলিশের সুবিধা এটা, তুমি মেডিকেল অ্যাডমিশন ইংলিশ নিলে ভার্সিটির প্রিপারেশন অবশ্যই হবে, ইনফ্যাক্ট চাকরির পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কোশ্চেন দেখি ভাই, জিকে ইংলিশ কি রেগুলার পড়বো? হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম ভোকাবুলারি পার্টটা, ভোকাবুলারি বা মুখস্থ করার যে পার্টটা এটা রেগুলার পড়তে হবে। আচ্ছা ভাই, আমার গ্রামারের রুলস গুলো তেমন করে দেওয়া নাই মাস্টারে, তাহলে রুলস গুলো কোথা থেকে পড়বো? আর মাস্টার বইয়ে রুলস তো অবশ্যই আছে, কি বলে মাস্টার বইয়ে দেখবা প্রত্যেকটা সে বাংলা লেখা। আমি রুলস গুলো আবার বলি, তুমি দেখবা যে রুলস গুলো একদম বাংলা লেখা শুরুতে, এরপরে কোশ্চেন দেওয়া। তোমার যদি রুলস পড়তে ভালো না লাগে তুমি কি করবা? কোশ্চেন সলভে চলে যাবা, প্র্যাকটিস করলে রুলটা মাথায় চলে আসবে। ভাই আমি মাস্টার বুকটা কিনেছি, ওটাতে প্র্যাকটিস করলে হবে কিনা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সারা এটা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। এবার আসো যে ওই যে বললাম না যে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা বলবো যে ভাই আপনি বললেই হলো নাকি যে ইংলিশ প্রশ্ন রিপিট হয়? কোথায় রিপিট হয়? চলো আমরা দেখি। কিছু প্রশ্ন বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন থেকে হুবহু তুলে দেওয়া হয়, মানে সরাসরি কমন আসে। যেমন দেখো কি আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 15 আসছিল, যদি কারেক্ট ট্রান্সলেশন অফ রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, ইট হ্যাজ বিন রেনিং সিন্স সানডে। এই কোশ্চেনটা দুইবার আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, ডেন্টাল আসে, একদম হুবহু কোশ্চেন সেম। তারপর দেখো এই অ্যাকাস্টম টু, একটা রুল তোমরা পড়বে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে অ্যাকাস্টমড এরপরে টু হয়, মানে মানিয়ে নেওয়া। ধরো তুমি নতুন কোনো পরিবেশে গেছো, এখানে মানিয়ে নিছো, এটা বলে অ্যাকাস্টম টু। যে অ্যাকাস্টমের পরে টু হয়, এটা কি? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই কোশ্চেনটা তুমি দেখছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 আসছে, তুমি এটা পড়ে ফেললা, অ্যাকাস্টম টু হবে। দেখো তোমার ওই বছরই ডেন্টালে, ওই বছর মানে লাইক সেম বছরেই, যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে ওই বছর ডেন্টালের এই কোশ্চেন। কি কোশ্চেন? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য ব্ল্যাঙ্ক, দে আর নট অ্যাকাস্টম টু সাচ এ লাইফ। দেখছো হুবহু সেম রুলটাই, সেম কোশ্চেনটাই কিন্তু চলে আসছে একদম হুবহু। আই এম অ্যাকাস্টম টু সাচ এ লাইফ, কি আসছে? দে আর নট অ্যাকাস্টম টু সাচ এ লাইফ। সো যারা আগে কোশ্চেনটা পড়ছিল
তারা কিন্তু ইজিলি পারবে, এটা একদম সেম কোশ্চেনে হুবহু চলে আসছে, ঠিক আছে। আবার এটা ডেন্টালে তারপরের বছর আবার আসছে, আর এক বছর পরে। সো এই যে কিছু কোশ্চেন দেখবে হুবহু রিপিট হয়, হুবহু রিপিট হয়, কিছু কোশ্চেন আবার হুবহু রিপিট হয় না, বাট এটা হচ্ছে তোমার একটু ঘুরে আসে। কতটা ঘুরে আসে চলো আমরা দেখি। কিছু হালকা পরিবর্তন করে চেঞ্জ আসে, কি আসে, ব্যাকরণের তোমার গ্রামার রুলটা সেম থাকে, সেম রুল বাট একটু ডিফারেন্ট কথা। ধরো একবার শাফির নাম দিয়ে আসে, পরের বার ধরো তোমার জাহিদ নাম দিয়ে আসে। কি আসে তোরা দেখি। 19-20 প্রশ্ন, which one of the following is an example of present perfect continuous tense? Present perfect continuous tense কোনটা দেখো। It has been raining, it has been raining। তোমরা কমেন্টে জানাও অ্যানসার, যারা পারো, যারা সলভ করছো। দেখবো তোমার অনেক ফ্রেন্ড অলরেডি দেখবো যে অ্যাডমিশনের বিগত বছর প্রশ্ন সলভ করে ফেলছো, ওরা দেখবো অলরেডি পারতেছে কমেন্টে। সো ইট হ্যাজ বিন রেনিং, এটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স ইন দিস সেন্টেন্স? মানসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দি লাস্ট 5 years। সো যারা যারা কি করছে এই প্রশ্নটা পড়ছে, ওরা এরপরে করবে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কিরকম, সেন্টেন্সের ফর্মটা কিরকম। যেমন দেখো যে কি বলছে, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তুমি ধরো বললা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হ্যাজ প্লাস হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ধর রুলটা তুমি পড়ছো, যে এই রুলটা থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো যারা এটা পড়ছো তারা কিন্তু পরের বছরে দেখো, পরের বছর না সেম বছরে, ওই বছরে ডেন্টালের প্রশ্ন 19-20 সেম বছরের প্রশ্ন দেখো, হচ্ছে কারেক্ট টেন্স অফ দ্য সেন্টেন্স। মানে একবার আসলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা বাক্যের মধ্যে, পরেরবার আছে যে এই বাক্যটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখছো। সো এই হচ্ছে অবস্থা তোমার, সেম জিনিসের রুলটা একটু ঘুরে দিছে, ওই অ্যান্সার থেকে পরের বারে কোশ্চেনটা আসছে, খেয়াল করছো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কিছু কোশ্চেন্স ডিরেক্ট আসে, কিছু কোশ্চেন্স একটু ঘুরে আসে। ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। ভাই গ্রামার পার্ট নিয়ে কিছু বললেন, কোন বই থেকে রুলস প্র্যাকটিস করা যাবে? আচ্ছা, তুমি মাস্টার বই কিনতে পারো, মাস্টার বই অ্যাপেক্স ইংলিশ দুইটা কিন্তু, দুটোই ভালো অ্যাকচুয়ালি। আমি মাস্টার বইটা পড়ছিলাম, অ্যাপেক্স ইংলিশও ভালো আছে, দুটোই বইটা ভালো। বা তুমি চাইলে কিন্তু আমাদের আরটিডিএস এর বইটা পড়তে পারো, এই বইটা কিন্তু গুছায়, আরো গুছানো, আরো কম্প্যাক্ট করে, আরো ছোট করা এবং আরো গুরুত্বপূর্ণ জিনিসপত্র দিয়ে লেখা, ঠিক আছে। ওই যে বললাম যে এই বইটা কিন্তু সোললি কিসের জন্য, মেডিকেলের জন্য, এটা সোললি মেডিকেলের জন্য। আর যদি তুমি চাও মেডিকেল ভার্সিটি এগুলো করবা, এটাও এখানে ভার্সিটি কোশ্চেন আছে, এখানে ভার্সিটি কোশ্চেন আছে, বুঝছো, এটা গুছানো আর কি। আর তুমি যদি আর বড় পড়তে চাও, বইটার সাইজ অনেক বড় আসলে, তো বড় বইগুলো পড়তে চাইলে মাস্টার ব্যাপেক্স ইংলিশ, আর কিছু লাগবে না। আর মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ভার্সিটি বলো, ছোট কম্প্যাক্ট গুছানো পড়াশোনা করতে চাইলে আমাদের আরটিএস এর বইগুলো, যারা আমাদের কোর্সের স্টুডেন্ট না তারাও কিন্তু চাইলে আমাদের এই বইগুলোকে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো, ঠিক আছে। কোর্সের স্টুডেন্টের জন্য অবশ্যই ডিসকাউন্ট, যারা আমাদের কোর্সের স্টুডেন্ট, যারা কোর্সের স্টুডেন্ট না তোমরা কিন্তু চাইলে বইগুলো অর্ডার করতে পারো ওয়েবসাইট থেকে আমাদের। আচ্ছা আসো, তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম একটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন আসছে, একটা হচ্ছে তোমার একটু ঘুরে কোশ্চেন আসছে। এবার দেখবো যে কিছু কোশ্চেন আসে আমাদের বিসিএস, ভার্সিটি এবং অন্যান্য চাকরি পরীক্ষা থেকে। যেমন দেখো, ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা কি, এটা আসলে একটা গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসছে, যে লুক আপ নাকি লুক আফটার নাকি লুক ওভার। সো আমরা যখন ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজি, সার্চ করি, তখন আমরা ইউজ করি লুক আপ। এবং এই প্রশ্ন দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 আসছিল। মজার ব্যাপার হচ্ছে এই 38 বিসিএস তার কিছু আগের বছরের কোশ্চেন, তার কয়েক বছর আগের কোশ্চেন, ওই কোশ্চেনটাই কিন্তু বিসিএস এর প্রশ্নটাই কিন্তু চলে আসছে হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষায়। তারপর দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, হেয়ার বাট ইজ। তো এই যে কোশ্চেনটা দেখতেছো, দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এই প্রশ্নটা তোমার ভার্সিটির কোশ্চেন এবং এটা কিন্তু মেডিকেলও আসছে, ঠিক আছে। তো এখানে খেয়াল করো কোশ্চেনটা কি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটা কিসের হিসেবে ইউজ হচ্ছে, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, ঠিক না, যেমন কোনো মানে যে তার বাচ্চাকে ভালোবাসে না। সো ডাজ নট বা হু ডাজ নট, এটার বদলে বাটটা ইউজ হচ্ছে, মানে কি হচ্ছে এখানে, বাটটা কি, বাটটা কি অ্যাডজেক্টিভ নাকি কনজাংশন নাকি নেগেটিভ রিলেটিভ, এখানে বাটটা কিন্তু নেগেটিভ রিলেটিভ, ঠিক আছে। নাজ নাজিন অলরেডি পড়ে ফেলছে, দেখছো অলরেডি সি আগে বলে ফেলতেছে। তো তুমি দেখবে কমেন্ট সেকশন অলরেডি অনেক স্টুডেন্ট তোমার এই কোশ্চেন সলভ করে ফেলছে, বুঝছো। যারা অ্যাকচুয়ালি অ্যাডভান্স, ওরা আসলে আমি যা বলতেছি তারা কিন্তু অলরেডি জানে, ঠিক আছে। যেগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখো এখান থেকে প্রশ্ন আসছে,
যারা অ্যাডভান্স স্টুডেন্ট, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে, ওরা কিন্তু অলরেডি জানে এবং ওরা সলভ করে ফেলছে। দেখছো, ধরা খেয়ে গেছে, এই তো দেখছো, ফ্রেন্ড যারা পড়ে ফেলতো ওরা বের হবে। তো দেখো, তুমি দেখো এই কোশ্চেনটা যখন আসছে, তুমি তখন কি করবা? তোমার কাজ হবে এই যে বাকি অপশনস গুলো আছে, যে আচ্ছা অপশনে কনজাংশন আছে, অপশনে অ্যাডজেক্টিভ আছে, অপশনে অ্যাডভার্ব আছে। তো তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে দেখা যে এই বাটটা আর কোথায় কোন ভাবে ইউজ হবে, মানে কখন কনজাংশন হবে, কখন এটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? তো যারা এটা পড়ে ফেলছে, যারা দেখছে যে বাট নিয়ে কোশ্চেন আসছে, তারা এগুলো পড়ে ফেলছে, বাটটা কখন কিভাবে ইউজ হবে, ওরা পরের বছরে এই 19-20 কোশ্চেনটা পারবে। এবার প্রশ্নটা কি আসে দেখো, which of the following sentences use but is uses preposition? খেয়াল করছো, একবার আসছিল এখানে বাটটা কি, পরের বার আসে নিচের কোন বাটটা প্রিপোজিশন। খেয়াল করছো? দেখো, we tried hard but did not succeed, এই বাটটা কি তাহলে? we tried hard একটা সেন্টেন্স, এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, সো এটা একটা সেন্টেন্স। বাট we did not succeed, এখানে লিখি, দেখো we tried hard একটা সেন্টেন্স, বাট এখানে তো দুটো শব্দ, একটা হচ্ছে we did not succeed, we did not we tried hard, we did not succeed. সো তুমি এই দুইটা বাক্যকে কি করবা? জোড়া লাগাবা। কি করবে তুমি? we tried hard but did not succeed, দুইটা চলে যাবে। তার মানে কি, দুইটা বাক্যকে জোড়া কে লাগে সাধারণত কি করবা? বাটটা কি তাহলে একটা কনজাংশন, বাটটা এখানে কনজাংশন। আসলে পরেরটা দেখি কি বলছে, there is no one but likes him। সো এই কথাটা মানে কি দেখো, আমরা আগের পড়ছিলাম, কি পড়ছিলাম দেখো, there is no one who doesn't like him, কি হবে? কথা আসলে কি বোঝাচ্ছে, যে এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। সো who does not like him, সো who does not এটা কি? এটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, যে আগের ওটাই, ঠিক না? তার মানে এটা কি? রিলেটিভ প্রোনাউন। পরেরটা দেখো, none but the brave deserves the fair। সো none but কি বোঝাচ্ছে? none but যদি except বুঝে, দেখো none but দিয়ে, বা তোমরা বলতে পারো বাট দিয়ে যদি except বুঝায়, বাট দিয়ে যদি except অর্থ প্রকাশ করে, বা ব্যতীত, ব্যতীত অর্থ প্রকাশ করে, তখন সে বাটটা হয় কি? অ্যাডজেক্টিভ হয়। তখন সে বাটটা হয় অ্যাডজেক্টিভ। যেমন বলি না, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ঠিক আছে? সো কি বলছে? নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, যে সাহসীরা বাদে কেউই ফেয়ার জিনিস ডিজার্ভ করে না। সো এই যে ব্যতীত অর্থে ইউজ হচ্ছে মানে কি, এটা কি? একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সো দেখো, যারা অলরেডি পড়ে ফেলছে, যে সরি টু ভুল লিখছে, এটা হচ্ছে প্রিপোজিশন, ভুল লিখছে, প্রিপোজিশন। ঠিক আছে? তো যারা হচ্ছে তোমার বাটটা কি পড়ে ফেলছে, তারা অলরেডি বাকি রুলগুলো কিন্তু পড়ে ফেলছে, যে কোনটা এখানে প্রিপোজিশন। ঠিক আছে? সো নান বাট যদি ব্যতীত ইউজ হয় তখন কি হবে? প্রিপোজিশন হবে। একটু ভুল লিখছে এখানে, প্রিপোজিশন। ঠিক আছে? সো তুমি যদি এই বাট কোশ্চেনটা একবার আসছিল, তুমি বাকি রুলগুলো পড়ে ফেলছো, তার মানে কি তুমি এখন বাকিগুলো কিন্তু তুমি পারবা। আবার দেখো পরেরটা, লাস্টেরটা, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস, মানে কি বোঝাচ্ছে? যে ইট ইজ অনলি রাইট, কি বোঝাচ্ছে এখানে বাট দ্বারা? আমি দেখাই, অনলি বোঝাচ্ছে না, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট, যা ছিল। সো বাটটা কি বোঝাচ্ছে? ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট, ঠিক না? অনলি রাইট কি করতেছে? এটা রাইটটাকে কি মডিফাই করতেছে, রাইটটাকে কি মডিফাই করতেছে। সো রাইট বা সঠিক মডিফাই কি করবে? অ্যাডভার্ব করবে। ঠিক আছে? সো লাস্ট ভার্বটা কি আমাদের? অ্যাডভার্ব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি, তুমি যদি বাটের সবগুলো রুল পড়ে ফেলো, তুমি কিন্তু এগুলো পারবা। সো পড়ার নিয়মটা কি? তুমি কোশ্চেনটা দেখবা, অপশনস গুলো দেখবা। যেমন ধরো একবার আসছে কি, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তুমি বললা যে লুক আপ মানে কি? লুক আপ মানে খোঁজা, সার্চ করা। তোমার কাজ হবে কি? বাকি অপশনগুলো কি চেক করা, একটু কি হবে। যেমন লুক আফটার মানে কি? দেখাশোনা করা, দেখভাল করা। ধরো কি অসুস্থ হয়ে গেছে, তখন তুমি কি করবে? দেখাশোনা করবা। সো পড়ার নিয়মটা এটাই, তুমি কি করবা?
যারা হচ্ছে ভালো স্টুডেন্ট ওরা এই কাজটাই করে, কারেক্ট অ্যান্সার বাদ দিয়ে বাকিগুলো ওরা চেক করে, বাকিগুলো কেন কারেক্ট হয় নাই, জিনিসটা বুঝছো? তোমার কাজ কিন্তু শুধু এইটা না যে কারেক্ট অপশন বের করবো, লুক আপ করবো, মুখস্থ করবো, চলে যাবো, এমন না। তুমি দেখবে বাকি অপশনগুলো যে ওগুলো ঠিক হয়েছে কিনা, ওগুলো কেন সঠিক হয় নাই। ঠিক আছে, আচ্ছা তোমাদের কোশ্চেন গুলো দেখি তাহলে। পড়ার নিয়মটা বুঝছো, ইংলিশ কিভাবে পড়বা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইংলিশ গ্রামার শুরু করবো কিভাবে? আচ্ছা, শুরু করবা কিভাবে? সোজা কথা, তুমি বইটা খুলবা, যে কোনো বই তোমার যেটা পছন্দ, মাস্টার, অ্যাপেক্স বা চার্টেড, যে কোনো বই, সব বইয়ের কাইন্ড অফ ওরিয়েন্টেশন কাইন্ড অফ সেমই। ঠিক আছে, গ্রামার বই শুরু দেখবো তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে শুরু হবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে তোমার শুরু হবে। এবং এরপরে তুমি দেখবে হচ্ছে বেসিক্যালি কি হয়, ভার্বের মধ্যে থেকে তোমার চলে যাবে তোমার ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো তুমি আসলে বইটা খুলে বইয়ের যে সিকোয়েন্সটা, বই দেখবে সূচিপত্রের সিকোয়েন্স দেওয়া আছে, ওই সিকোয়েন্স শুরু করলেই হবে। ঠিক আছে, আলাদা করে এমন না যে ভাই এই টপিকটা আগে বললে ভালো হবে কিনা, এটা আগে বললে ভালো হবে কিনা, এরকম না। বইয়ের যে টপিক দেখবে শুরুতে আছে ওই অনুযায়ী বললেই হবে। গ্রামারে ভালো করবে কিভাবে? শোনো, গ্রামারে ভালো করার নিয়ম ওইটাই, ওই যে বলছি কি, প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস। গ্রামার রুলটা পড়বা, আমার বন্ধুর কথা বলছিলাম না, ওই কাজটা করতো। রুল পড়বা, প্র্যাকটিস করো, তোমার মাথায় ইনবিল চলে আসবে অ্যান্সারটা কি। আচ্ছা ভাই, ইংলিশে নাম্বার কম ওঠে, এই তো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর কি বলছো ভাইয়া, আনলিমিটেড এক্সাম কি ফ্রি কিনা? না না, এটা আমাদের কোর্সের ফিচার, আমি বলছি, মানে আমি যখন আরটিএস এ কোর্সে ছিলাম, আমি এই ফিচারটা সবচেয়ে বেশি ইউজ করতাম, বুঝছো? তো জানা দিলাম যে অনেকে থাকে কোর্সে আছে বাট স্টিল হয়তো খেয়াল করেনি, ওইভাবে ইউজ করে না জিনিসটা, জিনিসটা কিন্তু খুবই কাজের, বুঝছো? ইনফ্যাক্ট আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম, আমার পরীক্ষার সময় কিন্তু মানে কোয়েশ্চেন ছিল এরকম, দেখে আমার মাথায় আসছে এটা তো পড়ছিলাম বিগত বছর কোথাও কোথায় আসছিল, এটা তো বিসিএস এর প্রশ্ন। তোমার নিজেরই দেখবে অ্যাডমিশন টাইমে অ্যান্সার করার সময় মানে মজা লাগবে জিনিসটা, এটা তো আসলে বিসিএস এর প্রশ্ন, এই সেম কোয়েশ্চেনটা। ঠিক আছে, এটা তো আগে আসছিল, ভালো লাগবে তখন। রাইটিং এর নাম্বার কম পায়, রাইটিং তো এইচএসসি তে, অ্যাডমিশনে তোমার ঢাকা ভার্সিটিতে মাঝে মধ্যে তোমার রাইটিং পার্ট কিছু আসে, বুঝলি, লিখিত পরীক্ষাটা আসে, কিন্তু বাকিগুলো তো আসলে লিখিত পার্টটা নাই। বাকি ভার্সিটি বলো, মেডিকেল বলো, এখানে আসলে এমসিকিউ। সো রাইটিং নিয়ে আসলে অ্যাডমিশনে প্যারা খাওয়ার কিছু নাই। আর এইচএসসির জন্য রাইটিং আমার আলাদা ভিডিও আছে, ঠিক আছে, তুমি জিমসি স্টেশন ইউটিউবে দেখো, আলাদা করে রাইটিং এর আলাদা ভিডিও আছে আমার, ওগুলো থেকে দেখতে পারো। আজকেরটা হচ্ছে মেইনলি মেডিকেল অ্যানালিসিস, ঠিক আছে। আচ্ছা, ফেসবুকে সবাই চুপচাপ, আচ্ছা ইউটিউবে সবাই বেশি ক্লাস করতেছে না, ফাইন, আমি এটা করতাম, আসো। আচ্ছা, সো এবার আসো আমরা দেখবো যে কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসে। সো দেখা গেছে বিগত 10 বছরের এটা অ্যানালাইসিস, বিগত 10 বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় গ্রামাটিক্যাল টপিক থেকে বা গ্রামারের যে টপিকগুলো আছে সেখান থেকে আসছে 133টা প্রশ্ন। আর ভোকাবুলারি থেকে আসছে, দেখো ভোকাবুলারি থেকে আসছে 116টা প্রশ্ন। আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে 15টা প্রশ্ন আসে প্রতি বছর। এই 15টা প্রশ্ন কিন্তু এখানে, তো প্রতি বছর যে 15টা করে প্রশ্ন আসে, এই 15টা প্রশ্ন কিন্তু সাধারণত কি হয়, খুব ব্যালেন্স থাকে। তোমার ধরো গ্রামার থেকে 8টা আসছে, ভোকাবুলারি থেকে 7টা বা 6টা, গ্রামার থেকে ধরো 9টা আসলো, ঠিক আছে। সো মোটামুটি একটা ব্যালেন্স থাকে। তো তুমি ধরো দুইটা দিন মোটামুটি ফোকাস করলা। 24-25 সালে মানে তোমাদের 2 ব্যাচ সিনিয়র যে ভাইয়া ছিল, ভাইয়াপুরা ছিল, তাদের ব্যাচের প্রশ্নটা কি আসছিল, তাদের ব্যাচে তোমার গ্রামার থেকে সব আসছিল, ভোকাব থেকে তেমন কোনো প্রশ্ন দেয় নাই। এখন ধরো তুমি মনে করলে ঠিক আছে গ্রামার থেকে সব আসে, আমি তাহলে শুধু গ্রামারই পড়বো, ভোকাবুলারি পড়বো না। এর ঠিক পরের বছর 25-26 সেশন, যেটা তোমাদের ঠিক আগের ব্যাচ, তোমার 27, তোমাদের আগের ব্যাচ 25 যেটা এইচএসসি 25, ওদের বছর আবার সিনিয়র থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, প্রায় 13-14টার মতো প্রশ্ন আসছে, গ্রামার থেকে 1টা-2টা আসছে। তো এটা কিন্তু এমন না যে তুমি জাস্ট একটার দিকে ফোকাস করবা। অ্যাডমিশনে আমি সবসময় বলি চ্যাপ্টার স্কিপ করবা না, যেমন বায়োলজি চ্যাপ্টার 12 বোটানি লাস্টে যেটা জীবের পরিবেশ বিস্তার, এখান থেকে দেখবে যে বিগত 20 বছরের মাত্র 3-4টা প্রশ্ন ছিল, আর 22-23 মাত্র 4টা প্রশ্ন। সো বুঝতেছো, 22-23 আগে কিন্তু কি এখান থেকে প্রশ্নই আসতো না। তো কেউ যদি টপিকটা বাদ দিত তারা কিন্তু ধরা খাবে গিয়ে। সো ইংলিশ বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, অ্যাডমিশনে কোনো টপিক স্কিপ করা যাবে না। হ্যাঁ, অনেকের থাকে যে ভাই আমার এই চ্যাপ্টারটা ফেভারিট, এটা অপছন্দ, ভালো লাগে না, বাট ভালো লাগে না বলে ফেলে রাখবা না, বুঝছো, কিছু না কিছু হলে পড়বা, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আসো আমরা তাহলে শুরু করি। আমরা নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমরা কি দেখবো, আমরা এখন দেখবো যে বিগত বছরগুলোর প্রশ্নতে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায়
কি আসছে বিগত 10 বছরে। হ্যাঁ, বইগুলো কিনলে কি নেক্সট ইয়ার আবার কিনতে হবে আমাদের টাইমে? নেক্সট ইয়ার আশা করি লাগবে না, কারণ বইয়ে খুব বেশি চেঞ্জেস, ধরো জাস্ট তোমাদের গত বছর প্রশ্নটাই আসবে, দরকার না এখন কিনে শুরু করে দাও। তুমি 1 বছর যদি ভোকাবুলারি না পড়ো, শেষ 3 মাসে পড়া খুবই টাফ, সত্যি কথা যেটা। ঠিক আছে, 3 মাসে আসলে সিনোনিম বা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এগুলো পড়া খুবই টাফ। আচ্ছা, সো আমাদের এই পার্টটাই আমরা এখন কি করব, একটু দেখবো যে মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত 10 বছর আসলে কি কি আসছে, প্রশ্ন কি আসছে। নাউন থেকে কি আসছে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, কি আসছে, নাউনের টাইপ থেকে প্রশ্ন আসছে। কি টাইপ তোমরা পড়ছো না, যে প্রপার নাউন, তারপরে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। ক্যাটেল গবাদি পশুর কি হবে, কালেকটিভ নাউন, ঠিক না? সো আমরা কি দেখবো, আমরা আসলে দেখবো যে প্রশ্নের ধরনটা কি, টপিকটা কি আসছে। কালেকটিভ নাউন থেকে মানে নাউনের টাইপ, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কি একটা কমন নাউন, ঠিক না? যদি কারো নাম বলতো, যেমন ধরো ধরো হচ্ছে এখান থেকে নেই, ধরো এখানে সারা, ঠিক আছে, নাম। তারপর ধরো শাফিন বয়, কারো নাম। কবি কাজী নজরুল ইসলাম, কারো নাম। সো তোমরা জানো যে প্রপার নাউন কি, এগুলো প্রপার নাউন যাদের নাম, নেমিং নাম যেগুলো প্রপার নাউন। কমন নাউন ইন জেনারেল, ধরো বলছে পোয়েট কমন নাউন, এর আন্ডারে অনেক কিছুই আছে, ঠিক না? সো কোশ্চেনটা আসলে কি আসছে, নাউনের টাইপ থেকে কোশ্চেন, সেম নাউনের টাইপ আসছে। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা, ধরো তোমার ছিল কি, ধরো চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, অ্যাবস্ট্রাক্ট কোনগুলো, যেগুলো ধরা বা ছোঁয়া যায় না, ঠিক না? অ্যাবস্ট্রাক্ট নাউন। চুজ দি ওয়ার্ড দ্যাট নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম কার নাই, তার মানে কি আসছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। খেয়াল করো আমাদের কি আসছে, দেখাই। আচ্ছা, তোমার কোশ্চেন আসে কি থেকে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন আসে। তো এখানে একটা কথাবার্তা বলি, যেমন তোমরা জানো যে কাউন্টেবল নাউন কি, কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, যেমন ধরো যে পেন, কাউন্টেবল নাউন। তারপর ধরো হচ্ছে গ্লাস, কাউন্টেবল নাউন, গণনা করা যায়। মেইন যে জিনিসটা আসলে এখান থেকে তোমার এটা আসবে না কোনটা এখানে কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, এখানে তোমার রুল আসবে। কি রুল আসবে, তুমি জানো যে কাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল ফর্ম হয়, আনকাউন্টেবল নাউনের কি হয় না, কোনো প্লুরাল ফর্ম হয় না। এখান থেকে প্রশ্ন আসবে, কোনো প্লুরাল ফর্ম হয় না। কি বলছি, তোমার আসলে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল তোমার চেনা লাগবে, কোনটা কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। এখান থেকে আবার রুলে অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো এটা প্রশ্ন আসছিল, যেমন দেখো উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন দ্য সামার, কোশ্চেনটা ছিল চুজ দ্য কারেক্ট অপশন। এখন এটা কেন কারেক্ট, লট অফ ওয়ার্ক কাজ, আর বাকি অপশনগুলো দেখবে কি ছিল, লট অফ ওয়ার্কস ছিল, ঠিক আছে? সো লট অফ ওয়ার্কস কেন হবে না, কারণ ওয়ার্ক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এবং কি বলছে রুলটা, যে আনকাউন্টেবল নাউনের কি হয় না, কোনো প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে? এই প্রশ্নটা ধরে ভাবে আসবে, লট অফ ওয়ার্ক এটা কারেক্ট সেন্টেন্স, বুঝছো? তো প্রশ্নটা কি, আনকাউন্টেবল নাউন কাউন্টেবল থেকে কি আসে, তোমার এই কার প্লুরাল ফর্ম হয়, কার প্লুরাল ফর্ম হয় না, ইজ আর দিয়ে আসবে, ঠিক আছে? যেমন ধরো মানি একটা আনকাউন্টেবল নাউন, এটা অনেকে ভুল করে, সবচেয়ে বেশি আমি দেখছি এই জিনিসটা ভুল করতে, বুঝছো? মানুষ মনে করে ভাই মানিতে কাউন্টেবল গোনা যায়, মানি কাউন্টেবল না, কি কাউন্টেবল, টাকা কাউন্টেবল, রুপি কাউন্টেবল, ডলার কাউন্টেবল। মানি একটা কারেন্সি, মানে এগুলো কারেন্সি, টাকা ডলার রুপি এগুলো গোনা যায়, মানি কিন্তু কাউন্ট করা যায় না, মানিটা আনকাউন্টেবল নাউন। সো এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যেমন তোমার আসবে $10 ইজ এ লট অফ মানি, ঠিক আছে? এখন $10 যে ইজ হয়েছে, আর হয় নাই, কেন হয় নাই, কারণ এটা কাউন্টেবল, আনকাউন্টেবল নাহলে কিন্তু কি হতো না, প্লুরাল ফর্ম হতো না, ঠিক আছে? সো $10 লট অফ মানি। তারপর তুমি দেখবা যে ধরো 50 মাইলস ইজ এ লং রোড, এরকম প্রশ্নগুলো আসে, এখানে কি হবে, সাধারণত ইজ হয়, এই রুলগুলো আসবে, বুঝছো? আচ্ছা, এবার দেখো ওটা নাউন অফ বেনিফিশিয়াল। আচ্ছা, নাউন ফর্ম, এই যে আরেকটা টাইপের প্রশ্ন। আচ্ছা, নাউন ফর্ম কোনটা, অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, অ্যাডভার্ব ফর্ম কোনটা, এটা একটা প্রশ্ন। মানে কি বলছি, এখানে দেখাই,
নেক্সটে কি আসে তোমার, আমরা সামারি করে আসো কি কি আসলে আসে। আমাদের আসে কি, আমাদের আসে হচ্ছে ফার্স্ট অফ অল নাউন থেকে কি আসে, টাইপ আসে, টাইপ আসে। তারপর তোমার আসবে আইডেন্টিফিকেশন, যে নিচের কোনটা নাউন, আইডেন্টিফিকেশন আসবে। তারপর আসবে কি তোমার কনভার্সন, কনভার্সন কিরকম, যেমন ধরো বেনিফিট একটা নাউন, বেনিফিট। তারপর এটা তোমার কি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, এভাবে আসবে বেনিফিশিয়াল, বুঝছো। কনভার্সনটা আসে। তারপর ধরো তোমাকে বলতে পারে, ধরো তোমাকে বলছে প্রিজন, প্রিজন একটা নাউন, এটার ভার্ব ফর্ম কি, প্রশ্নগুলো কি আসে তোমার জানতে হবে, কি প্রশ্ন কি আসে, ভার্ব ফর্ম হচ্ছে ইমপ্রিজন, ঠিক না, ইমপ্রিজন। তো তুমি করবে কি, এভাবে গুছায় আনবা যে আসলে আমার কি কি জিনিস পড়তে হবে, কি কি জিনিস পড়তে হবে, ঠিক আছে। স্যার গেমার জোন কিনবো, কি লেভেল কথাবার্তা কেন বলবো, গেম কিনবো না কিনবো সেটা পরের বিষয়, আসো। আচ্ছা, সো এটা হচ্ছে কথা, তোমার আসলে কোশ্চেন অ্যানালাইজ করতে হবে, দেখবে এখান থেকে কি কি প্রশ্ন আসছে, কি কি প্রশ্ন আসে। সো নাউন থেকে কি পেলাম আমরা, কি করবো এখান থেকে, দেখো চলে যাই, এই যে কি বলবা, কমন নাউন কোনটা, প্রপার নাউন কোনটা, নাউনের টাইপ, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, ম্যাটেরিয়াল নাউন কোনটা, এগুলো। তারপরে কাউন্টেবল আনকাউন্টেবল, খুবই ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। রুলস কি, তোমার নন কাউন্ট, যেমন ফানি চার্জ কখন হয় না, দেখবে যে বলবে কোনটা কারেক্ট, তখন অনেকেই ভুলটা করে, ফানি চার্জ লিখে দেয়, কারেক্ট না কিন্তু, ঠিক আছে। আপনি যে ওয়ার্ড অলরেডি চলে আসছে, অ্যানালিসিস করে দেখতে পারো, বুঝছো। আবার ধরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো নাউনের যেগুলো হচ্ছে ধরো আনকাউন্টেবল নাউন, ওগুলোকে কাউন্টেবল করার জন্য আমরা কিছু ওয়ার্ড ইউজ করি। যেমন ধরো সোপ, সোপ একটা আনকাউন্টেবল নাউন, তুমি কাউন্টেবল কিভাবে করবা, কাউন্টেবল কিভাবে করবা, তুমি বলবা এ বার অফ সোপ, 2 bars অফ সোপ, এটা কাউন্টেবল, এটা কাউন্টেবল, ঠিক আছে। সব আনকাউন্টেবল কিন্তু এগুলো কাউন্টেবল। আবার ধরো তোমাকে বলছে ব্রেড, ব্রেড কিন্তু আনকাউন্টেবল, তুমি যদি বলো 2 loaves অফ ব্রেড, দুইটা রুল, একটা হচ্ছে লোভ থেকে লোভ হয়, তুমি জানো, এখানে একটা তোমার প্লুরাল করার রুল শিখে ফেললা, লোভ থেকে লোভ হয় অফ ব্রেড, এইটা কিন্তু আবার কি, এটা কিন্তু কাউন্টেবল। সো কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল কোনটা, এই রুলটা এখান থেকে আসে। আরো কিছু জিনিস আসে, যেমন তুমি দেখো, যেমন তোমরা জানো কাউন্টেবলের সাথে আমরা কি ইউজ করি, কাউন্টেবলের সাথে আমরা সাধারণত তোমার ফিউ ওয়ার্ডটা ইউজ করি, ফিউ, এ ফিউ, এগুলো ইউজ করি, ঠিক আছে। আবার আনকাউন্টেবল সাথে আমরা কি ইউজ করি তোমরা জানো, লিটল, তারপরে ধরো নট এ লিটল বা এ লিটল, এই ওয়ার্ডগুলো ইউজ করি। সো তোমার মেইন কথা হচ্ছে আনকাউন্টেবল কাউন্টেবল থেকে কোনটা কোনটা কাউন্টেবল আনকাউন্টেবল শিখতে হবে, প্লাস তোমার কার প্লুরাল ফর্ম হয় কার হয় না, কার আগে এ লিটল বসে কার আগে ফিউ বসে, এই রুলস গুলো তোমার এখান থেকে পড়তে হবে, বুঝছো। গ্রামারের জন্য কোন বই কিনে ফেলবো, আচ্ছা গেমার না, আচ্ছা বুঝতে পারছি, গ্রামারকে ভুলে গেমার লিখছো, সমস্যা নাই। গ্রামারের জন্য বলছে তোমার কি সেম কথা, ওই যে মাস্টার বুক বা অ্যাপেক্স ইংলিশ বা আমাদের আরটিডিএস এর বই দেখতে পারো, এবং এই বইগুলো থেকে তোমার কি পড়তে হবে, রুলস পড়ে প্র্যাকটিসে চলে যেতে হবে, এটাই কাজ, রুলস প্লাস প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইংলিশ যত প্র্যাকটিস করবা তত তোমার গ্রামারের অ্যাকুরেসি বাড়বে। আচ্ছা, এবার আসো কি আছে দেখি, আমরা নাউন থেকে দেখলাম, এবার আসে প্রোনাউন। নাউন থেকে আরেকটা টপিক নাম্বার এন্ড জেন্ডার পড়ে ফেলছো অলরেডি। দেখো জেন্ডার, বি, বি কি ড্রোন, তুমি জানো, বি এর মাস্কুলিন ফর্ম, which of the following is a masculine noun, শোনো কিছু কিছু ওয়ার্ড আছে মাস্কুলিন, যেমন ধরো তোমার হচ্ছে ডেথ, এমন হবে ভাই মারা যাওয়া আবার মাস্কুলিন কিছু কি হবে, যেগুলো স্ট্রং ওয়ার্ডস, ঠিক আছে, এগুলো হচ্ছে ডেথ, তারপর ফায়ার, এগুলো হচ্ছে ইউজুয়ালি কি হয়, এগুলো মাস্কুলিন। আবার ধরো মুন, সান কিন্তু মাস্কুলিন জেন্ডার, আবার মুন হচ্ছে আবার ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। এই যে রুলগুলো আছে এগুলো তোমাদের বই দেখবা আছে, এখান থেকে প্রশ্ন আসছে আসলে,
আচ্ছা, তোমাদের আরো মজার জিনিস দেখে, দেখো প্রোনাউন থেকে প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। এখন মনে হতে পারে ভাই এই প্রশ্নটা কই থেকে আসছে, মানে আগে কখনো পড়ে নেই। গত বছর দেখো 23-24-25 আসছে, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। 23-24 তার ঠিক আগের বছর প্রশ্নটা কি ছিল, which one of the following is an example of indefinite pronoun? অ্যান্সার কি ছিল জানো? অ্যান্সার ছিল হচ্ছে এনি। তো কত মজা খেয়াল করো, জাস্ট আগের বছর আসছে যে কোনটা ইনডেফিনিট প্রোনাউন, তুমি অ্যান্সার করছো এনি। ঠিক পরের বছর আসছে যে এনিবডি কিসের কোন টাইপের প্রোনাউনের এক্সাম্পল, ইনডেফিনিট প্রোনাউন। সো ইংলিশ যারা বলে খুব কঠিন প্রশ্ন আছে তারা দেখো কি আসে, ইনডেফিনিট প্রোনাউন এক্সাম্পল। এটা বুঝছো, এই প্রশ্নটা এবার পরের বছর আসছে এনিবডি। সো যারা অ্যাকচুয়ালি পড়ছো রুলটা, মাস্কুলিনের বাংলা কি? আচ্ছা, মাস্কুলিনের বাংলা হচ্ছে তোমরা পড়ো না যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, বাংলা আমরা পড়ি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, ওটা ইংলিশে বলে মাস্কুলিন এন্ড ফেমিনিন জেন্ডার, লিঙ্গ। বাংলা তোমরা পড়ছো না লিঙ্গ, লিঙ্গ দিয়ে তোমার হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ওইটারই। আচ্ছা, তারপর দেখো হোয়াট কাইন্ড অফ, দেখো এখন তুমি মনে করতে পারো যে প্রোনাউনের এক্সাম্পল, এই প্রশ্নটা কি এবারই প্রথম আসছে? না, প্রোনাউন এক্সাম্পল তার আগেও আসছে 22-23। দেখো তার আগের বছর হু, হোয়াট, হুইচ কোন ধরনের প্রোনাউন, এটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো দেখো যে প্রোনাউন কোনটা, মানে কোন টাইপের প্রোনাউন, এটা কিন্তু কি প্রতি বছরই আসছে, টানা 3 বছর, 22-23-24-25-26 3 বছর আসছে। তোমার কাছেই হবে প্রোনাউনের সবগুলো টাইপ পড়ে ফেলা, সবগুলো টাইপ, ইন্টারোগেটিভ কোনটা, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা, ডেমনস্ট্রেটিভ কারা কারা, তারপর ইনডেফিনিট কারা কারা। ঠিক আছে, সো তোমার কাজ কি হবে প্রোনাউনের টাইপ গুলো পড়ে ফেলা। এবার আসো, তারপর দেখো অল স্পোক ইন হিজ ফেভার, অলটা কি এখানে প্রোনাউন, এটা কোথা থেকে আসছে কোশ্চেনটা, এটা আসছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেনটা। সো পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন এটা একটা 3 স্টার টপিক, এখান থেকে তুমি প্রায় বছরই প্রশ্ন পাবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস। ফিউ কি, দেখো আমরা কি জানি, আর নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে ফিউটা কি, অ্যাডজেক্টিভ। আর ইউ অ্যান আর্লি রাইজার, অ্যান আর্লি রাইজার, যদি একটা প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের একদম বেসিক রুল, একদম কমন যে রুলটা, প্রথম আমরা এটাই শিখি নাউনকে চেনার জন্য। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকে, যদি থাকে অ্যান রাইজার, ধরো এ বয়, তখন কি একটা ওয়ার্ড থাকলে নাউন। যদি থাকে এ গুড বয়, সো প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, একদম বেসিক যে রুলটা, সেখান থেকে দেখো প্রশ্ন চলে আসে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হোম, হোমের অ্যাডজেক্টিভ হচ্ছে হোমলি, হোমলি। কনভার্সন বলছে না, নাউন থেকে অ্যাডজেক্টিভ, নাউন থেকে তোমার ভার্ব ফর্ম থেকে নাউন ফর্ম, এই কনভার্সনটা কিন্তু আসে, অ্যাডভার্ব ফর্ম এগুলো আসে। which part of speech is extraordinary, extraordinary মানে কি তোমার অর্ডিনারি না, সাধারণ, অসাধারণ, অসাধারণ, তার মানে কি একটা অ্যাডজেক্টিভ, কারো দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করতেছে। ভার্ব মডেলস এখান থেকে কি আছে দেখো, ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড হ্যাবিট, হ্যাবিটেড ভার্ব ফর্ম হ্যাবিচুয়েট, তার মানে কনভার্সন থেকে প্রশ্ন আসে। কোনটা, মডাল ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব, যে নিড, প্রশ্নটা নিড, মডাল প্লাস মেইন ভার্ব। ফাদার লাভস মি, এখানে লাভটা কিসের এক্সাম্পল, দেখো লাভস মি কি আছে, বাক্যের অবজেক্ট আছে, তার মানে কি ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ, বাক্যের অবজেক্ট থাকলে কি ট্রানজিটিভ ভার্ব। তার মানে প্রশ্ন কই থেকে আসে, ভার্বের টাইপ থেকে প্রশ্ন আসে, কোনটা ট্রানজিটিভ, কোনটা ইন্ট্রানজিটিভ, কোনটা ইনকোহেটিভ ভার্ব, ভার্বের টাইপ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এরপরে কি আসছে, which of the following sentence uses right as a verb। আমরা সাধারণত মনে করি কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো শব্দ ভিত্তিক, উত্তর হচ্ছে না, এগুলো ডিপেন্ড করে বাক্যে কোথায় ব্যবহার করা হয়েছে। যেমন
আমি যদি বলি ওয়াটার দি প্ল্যান্টস, তোমরা কমেন্টে জানাবা যে এইখানে এখানে ওয়াটারটা কি হবে। আর আর আমি যদি বলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে ওয়াটারটা কি হবে কমেন্টে জানাও। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে ওয়াটারটা কি হবে। আর ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে ওয়াটারটা কি হবে। দুটোই কিন্তু ওয়াটার, দুটোই সেম সেম শব্দ, কিন্তু বাক্যের অবস্থানের উপর ভিত্তি করে, বাক্যে শব্দটা কোথায় ইউজ হয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে। ওয়াটার দ্য প্ল্যান্টস হচ্ছে ভার্ব, কি বোঝাচ্ছে এখানে, বোঝাচ্ছে কি চারাগুলোতে পানি দাও, চারাগুলোতে পানি দাও। এখানে ওয়াটারটা কি হবে, এখানে ওয়াটারটা ভার্ব হবে। গিভ মি গ্লাস অফ ওয়াটার, কি পড়েছিলাম, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা একটা নাউন হবে, পরে এটা কিন্তু নাউন। ঠিক আছে, মাহবুর রহমান, জান্নাত, এই তো কারাই সবাই পারতেছো, তোমরা তো অলরেডি পড়ছো, দেখছো দেখছো অলরেডি প্রিমেডিক্যাল থেকে সবাই পড়ে ফেলছে সবকিছু। সেকেন্ড টাইম না, এটা প্রিমেডিক্যালের ফ্রি ক্লাস, ফ্রি উইকের যে ক্লাসটা আর কি। ফার্স্ট একটা ভার্ব পড়াটা নাউন, দেখছো যে তো সবাই অলরেডি পড়ে ফেলছে। সো যারা অ্যাডভান্স তোমরা অনেক অ্যাডভান্স, দেখছো অলরেডি পড়ে ফেলছো। আচ্ছা এবার আসো যে পরের যে তিনটা প্রশ্ন দেখো, বুঝুন দ্য ফলোইং 3 বছর 16, 17, 17, 18, 19, 20 কি আসছে, তিনবারই কিন্তু সেম টাইপের প্রশ্ন। কি টাইপের প্রশ্ন, আমরা প্রথম যে এক্সাম্পল গুলো দেখছিলাম এটা কি তোমার ফাইনাইট ভার্ব থেকে প্রশ্নগুলো হয়েছে, এগুলো নন ফাইনাইট ভার্বের প্রশ্ন। টানা 3 বছর আসছে কি, টানা 1 বছর গ্যাপ দিয়ে আর কি পরেরটাই, মানে পরপর প্রায় 3 বছর কি আসছে নন ফাইনাইট ভার্ব থেকে প্রশ্ন আসছে। আমরা কি জানি নন ফাইনাইট ভার্বের 3টা টাইপ ছিল না, তোমাদের মনে করা দিই। নন ফাইনাইট ভার্বের 3টা টাইপ ছিল আমাদের, একটা ছিল আমাদের জিরান্ড, একটা ছিল আমাদের পার্টিসিপল, একটা ছিল আমাদের ইনফিনিটিভ। জিরান্ড কি হবে, দেখো নাউন প্লাস ভার্বের কাজ করতেছে, কি হবে জিরান্ড হবে। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় woke up, আচ্ছা হিয়ারিং দ্য নয়েজ এটা একটা ফ্রেজ, এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল পার্টিসিপল ফ্রেজ, তো এটা একটা পার্টিসিপল। কেন পার্টিসিপল, কারণ দেখো হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় woke up ছেলেটার অবস্থা বোঝাচ্ছে, ছেলেটাকে মডিফাই করতেছে, বয়টা কি নাউন না, এখানে এই নাউনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই কি করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করতেছে, এখানে হিয়ারিং কি হবে পার্টিসিপল। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ প্লাস মানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ পার্টিসিপল, ভার্ব প্লাস নাউনের কাজ করলে জিরান্ড, সহজ দুইটা রুল, 2 বছরের প্রশ্ন চলে আসছে। Which of the following is the past participle form of swim? swim এর past participle form হচ্ছে swam, তারপর অলরেডি ঠিক না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এখান থেকে আসে। সো এই গেল আমাদের ভার্বের থেকে। তারপর দেখো অ্যাডভার্ব অফ রোটেশনাল, আমরা জানি কি রোটেশনাল কি হবে, রোটেশনালি কিছু কিছু সাফিক্স যুক্ত করলে ভার্বকে বা নাউনকে অ্যাডজেক্টিভে করা যায়, কিছু সাফিক্স যুক্ত করলে ভার্বকে বা নাউনকে অ্যাডভার্বে কনভার্ট করা যায়। এই সাফিক্স গুলো জানতে হবে আমাদের, সাফিক্স গুলো জানতে হবে কি কি সাফিক্স অ্যাড করলে তোমার কনভার্সনটা করা যায়। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, শর্টলি কাকে মডিফাই করতেছে, লিভিং কে। দেখো দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, ইজ লিভিং শর্টলি। তো লিভিং ছেড়ে যাওয়া কি একটা ভার্ব, শর্টলিটা কি করতেছে এই ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই কে করে নাউন প্রোনাউন বাদে, নাউন প্রোনাউন কনজাংশন বাদে যাকেই মডিফাই করো, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। ঠিক আছে, আর নাউন আর প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। কমন রুল মনে রাখুন, নাউন আর প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন বাদ দিয়ে তোমার যত পার্টস অফ স্পিচ আছে, ঠিক আছে, নাউন প্রোনাউন কনজাংশন বাদ দিয়ে যত পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে মডিফাই করলে কি অ্যাডভার্ব। সো ভার্বকে মডিফাই করলে কি হবে এটা অ্যাডভার্ব। তোমাদের একটা মজার জিনিস দেখাই, the flight is leaving shortly, ওই যে একটু আগে পড়ছিল না যে আর ইউ অ্যান আর্লি রাইজার, একটু আগে ছিল না যে অ্যান আর্লি রাইজার। তো যারা অ্যাকচুয়ালি না বুঝে পড়ে গ্রামারটা, ওরা কি করছে জানো,
অ্যান আর্লি রাইজারটা কি ছিল তখন? অ্যাডজেক্টিভ ছিল। কেন অ্যাডজেক্টিভ? ওই যে রুল ছিল কি, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। সো ওরা করছিল কি, এই আর্লি ওরা হচ্ছে এল ওয়াই মানে অ্যাডভার্ব, এল ওয়াই মানে অ্যাডভার্ব। সো তখন পরে আসলে অ্যাডজেক্টিভ। তো অনেকে আর্লি দেখে শর্টলি দেখছে, তারপরের বছরের প্রশ্ন এই শর্টলি আসছে আর অ্যাডজেক্টিভ দেখাই দিয়েছে। সো না বুঝে পড়লে এই ভুলটা করে ফেলে, বুঝছো? যারা বুঝে পড়ে না ওরা আসলে এই কাজটা করে ফেলে। অনেকে আবার জাস্ট মনে করে এল ওয়াই মানে অ্যাডভার্ব, ওরা আবার এটাকে অ্যাডভার্ব বসাই দিছে। সো রুল না বুঝে কখনো মুখস্থ করতে যাবা না, ইংলিশে রুল বুঝে পড়বা। এই পার্টস অফ স্পিচের পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাক্যে কোথায় ব্যবহার করা হয়েছে, এর অর্থটা কি, অর্থটা কি। ঠিক আছে, শুধু এল ওয়াই মানে কিন্তু অ্যাডভার্ব এরকম না জিনিসটা, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। ঠিক আছে, সো রুল বুঝে বুঝে পড়ো। এই ভুলটা অনেকেই করছিল ওই বছর, আর আর্লি পড়ে আসছিল, দেন শর্টলি দেখে অ্যাডজেক্টিভ দেখাই দিছে। বুঝছো জিনিসটা? এই কাজটা করা যাবে না। আচ্ছা, the teacher has repeated herself twice. Repeated herself twice. কয়বার রিপিট করছে? দুইবার রিপিট করছে। কাকে মডিফাই করতেছে? রিপিটেড কে মডিফাই করতেছে। রিপিটেড পুনরাবৃত্তি করা, ভার্ব কে মডিফাই করলে অ্যাডভার্ব। ঠিক আছে, he was wise enough. ওয়াইজটা কি? অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই দেখো, he was wise, হিটা কি? প্রোনাউন। প্রোনাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। কত সুন্দর দেখছো? হি ওয়াজ ওয়াইজ মানে ওয়াইজটা কি? তাকে মডিফাই করতেছে প্রোনাউন, হিটা প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব। ওয়াইজ নাফ টু অ্যাকসেপ্ট দি অফার হবে আদার, যাই হোক আদার। ঠিক আছে, সো এবার আমরা দেখবো একটা সামারি, চেক কতবার কত প্রশ্ন কত জায়গা থেকে আসে। তো এই যে অ্যানালাইসিসটা বলতেছি না, দেখো যারা হচ্ছে এইভাবে না বুঝে পড়ছিল ওরা কিন্তু এই ভুলগুলো করছিল। তো আমি আসলে কয়েক বছর দেখছিলাম যে আসলে কে কোথায় কি কি ভুল করে, এভাবে জিনিসটা বানানো। তোমরা যদি শুরু থেকে এভাবে গুছিয়ে পড়ো কি কি পড়তে হবে, তাহলে দেখবে পড়াটা খুব সহজ লাগবে। সো নাউন থেকে দেখে ফেলছি, ভার্ব, মডিফাই এন্ড নন ফাইনাল আলাদা করে লেখা হয়েছে। কেন? ওই যে পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে দেখো মডেল, নিড চলে আসছিল কোনটা? মেইন ভার্ব এবং তোমার মডেল ভার্ব, ডেয়ার, এগুলো বলে সেমি মডেলস। সেমি মডেলস একবার আসছিল নিড, তার আগে ডেন্টালে আসছিল ডেয়ার, দুই কিন্তু চলে আসছে। অনেকে মনে করে ভাই নিড কই থেকে আসছে, ওই যে দেখছিলেন না কোনটা কোনটা তোমার মডেল প্লাস মেইন ভার্ব, হাওয়া থেকে আসে নাই, কারণ তার আগের বছর ডেয়ারটা আসছিল ডেন্টালে। বুঝছো? তো কোনো কোশ্চেন কিন্তু একদম শূন্য থেকে আনা না, তারা বিগত বছরের কোন না কোনো প্রশ্ন দেখে তারপরে আনা। যেমন তারপর দেখো কোনটা কোনটা ট্রানজিটিভ পড়ছে আমরা, ইনট্রানজিটিভ এগুলো পড়তে হবে, ইনকোয়েটিভ চলে আসছিল একবার, নন ফাইনাইটের মধ্যে জিরান পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো প্রোনাউন, প্রোনাউন থেকে কি আসছিল? প্রোনাউনের টাইপ, প্রোনাউনের টাইপ যেমন ডেমনস্ট্রেটিভ কারা কারা, ইনডিফিনিট আসছিল দেখছো দুইবার অলরেডি, রিলেটিভ প্রোনাউন আসছে, রেসিপ্রোকাল প্রোনাউন আসছে, পার্সোনাল আসছে, দেখছো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা। সো তুমি কি করবা, তুমি এই আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডের টপিক ধরে ধরে মাথায় আনবা যে এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারো কিনা। এটা একটা চেক লিস্ট, এটা একটা চেক লিস্ট। ঠিক আছে, তুমি স্লাইডের টপিক ধরে ধরে পড়ে ফেলবা। প্রোনাউনের রুলস আছে দেখো, এটা 2-3-1 রুল। এটা কি রুল? বুঝছো? তুমি পড়ছো না, ইউ, হি এন্ড আই। ঠিক আছে, কিভাবে আসে? 2-3-1 মানে আগে 2 সেকেন্ড, তারপরে থার্ড পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, এভাবে জিনিসটা আসে 2-3-1। আরেকটা রুল আছে এরকম, যেমন ধরো 1-2-3 যদি দোষ স্বীকার করা বোঝায়, যদি যদি দোষ স্বীকার বোঝায়, দোষ স্বীকার করলে তোমার দোষ আগে। ঠিক আছে, নর্মালি বললে ইউ আগে, তুমি আগে, বাট দোষ স্বীকার করলে অলওয়েজ তুমি আগে, আমার দোষ বেশি। দোষ স্বীকার করা বুঝালে তখন কি বসে জানো? তখন আমি আগে, ঠিক আছে, তারপরে তুমি, আই, ইউ এন্ড হি আর গিলটি। যদি দেখো গিলটি মানে ওর দোষ আছে, ও ক্রাইম করছে, তখন তখন তুমি আগে। বুঝছো? আচ্ছা, সো ওই 2-3-1 থেকে কিন্তু প্রশ্ন আসে। ক্লাস তো 9টা নাকি, কেমিস্ট্রি ক্লাস তো সেকেন্ড টাইমের দের, এটা হবে, এটা হবে, এটা পরে শুরু হবে, সমস্যা নেই। আচ্ছা নেক্সট আসো। তারপরে দেখো অ্যাডজেক্টিভে কি পড়ছিলাম আমরা? ডিটারমাইনার আসছে, এগুলো ইউজ, বেনিফিশিয়াল, ফাইন্যান্সিয়াল। ঠিক আছে, তো বেনিফিট থেকে বেনিফিশিয়াল কনভার্সন আসছে, হোম থেকে হোমলি কনভার্সন আসছে। তারপর আসে অ্যাডভার্ব, রোটেশনালি পড়ছি অলরেডি আমরা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, টাইম, ও অ্যাডভার্বের টাইপ আসে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, টোয়াইস, কয়বার, ফ্রিকোয়েন্সি।
বুঝছো জিনিসটা? টাইম যেমন টুমোরো বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি, শর্টলি, স্লোলি, ম্যানার, এগুলো আসে। সাফিক্স শিফট, তোমার ধরো যে সাফিক্স অ্যাড করে রোটেশনালি, ইকোনমিক্যালি, এই ধরনের প্রশ্ন আসে। নাম্বার জেন্ডার থেকে বেসিক্যালি তুমি দেখছো যে এই যে অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসেস, তারপর তোমার ধরো হচ্ছে এথিক্স, এগুলো সিঙ্গুলার। আর একটা রুল বলি, এটা আসে যেমন ধরো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্স কিন্তু কোনো প্লুরাল না, এটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন। এই কিছু কমন জিনিস, যেমন ফিজিক্স এটা সিঙ্গুলার নাউন, এই কোশ্চেনগুলো এখান থেকে আসে। 2-3-1 কিসের জন্য অ্যাপ্লিকেবল? আচ্ছা, 2-3-1 রুলটা হচ্ছে ওই যে ধরো একাধিক তোমার হচ্ছে আছে পার্সন আছে, ধরো তিনজন একটা কাজ করছো, তিনজনের কাজ করছো, ধরো ইউ, উপরে লিখি তাহলে সহজ হবে। ধরো আমি বলছি তিনজন একসাথে আছি, সো ইউ, হি and I were present in the class, or present. শুধু নর্মাল কথাবার্তা যে আমরা তিনজন একসাথে ছিলাম, তখন রুলটা কি 2 আগে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, পরে ফার্স্ট পারসন, 2-3-1, ঠিক আছে? যখন দোষ স্বীকার করা বুঝাবে তখন আবার তুমি আগে, তখন আবার 1-2-3 রুল। ক্লিয়ার? আচ্ছা আঙ্কিতা, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার তুমি? এখানে হচ্ছে মিলার 2-3-2-1 রুলটা ইউজ করি, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা দেখো কনজাংশন, দেখো মে কি আছে দেখি আমরা। Complete the sentence with one of the words given below. You may accept the gift, dash may refuse it. তো এখানে আসলে অর্থ বুঝতে হবে। দেখো তুমি গিফটটা অ্যাকসেপ্ট করতে পারো বা গিফট নিতে পারো, অথবা এটাকে রিফিউজ করতে পারো বা না নিতে পারো। দুইটা কি অপোজিট বাক্য না? বাক্যর মিনিংটা কি ডিফারেন্ট মিনিং না, অপোজিট মিনিং। তো অপোজিট মিনিং আমরা কোন কন্ডিশন ইউজ করি? অর ইউজ করি। সেম মিনিং এ কি ইউজ করি? এন্ড ইউজ করি। যেমন ধরো ইফ ইউ স্টাডি ওয়েল, সরি স্টাডি ওয়েল অর ইউ মে ফেল, পড়াশোনা করো ঠিকভাবে, না হলে তুমি ফেল করবা। সো অরটা কি বিপরীত অর্থ ইউজ করলে ইউজ হয়। কন্ডিশন থেকে এই কোশ্চেনগুলো এখান থেকে আসে। কমপ্লিট সেন্টেন্স জেনারিক বাই ওয়ার্ডস গিভেন বিলো, ড্যাশ বাঙালিজ আর ইন্টেলিজেন্ট। তো ওয়ার্ডস গিভেন বিলো কোন ওয়ার্ড দিছে আসলে না কমপ্লিট করতে পারবা না। তো কমপ্লিট সেন্টেন্স আসে এখান থেকে, মানে অপশন লাগবে আর কি এখানে। উইচ ফলোইং সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব গিভেন, ফলোইং সেন্টেন্স দেখতে হবে, মানে অপশন দেখতে হবে এখান থেকে আর কি। সো কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স, সো এখান থেকে মেইনলি কি আসে? সেন্টেন্সের কারেক্ট ফর্মটা আসে, কোনটা কোনটা তোমার এখানে কারেক্ট সেন্টেন্স, এই প্রশ্নটা কিন্তু প্রতি বছরই আসে। অঙ্কিতা নাঙ্কিত, আচ্ছা সমস্যা নাই, নাম ইউটিউবে র্যান্ডম নাম থাকে, তাও মোটামুটি ভালো নাম দিছো। মাঝে মধ্যে ইউটিউবে এমন এমন নাম দেয় পড়াও যায় না পুরোটা, বুঝছো কি নাম বুঝাও যায় না। আচ্ছা সমস্যা নেই, আসো। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যেখান থেকে কি আসে, যে কারেক্ট ফর্মটা আসে, বাক্যের কারেক্ট ফর্ম কোনটা। টেন্স দেখো, টেন্স আই নো ইউ কমপ্লেক্স সেন্টেন্স আসে। ও এখান থেকে একটা ওয়ার্ড বলি, সেন্টেন্সের স্ট্রাকচার। তোমরা এটা এটা এই পার্টটা আসলে তোমরা কিসে পড়ছো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, যে কনভার্সন। আমি বলি এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই জিনিসটা পড়তে হবে, ট্রান্সফরমেশন। যেমন ধরো উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল, সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স কোনটা? ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল, কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কোনটা? স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। সো এই যে ট্রান্সফরমেশনের রুলগুলো আছে এগুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা ভাইয়া এত টপিক গুলো কিভাবে কমপ্লিট করবো দেখিয়ে তো মাথা ঘুরে যাচ্ছে। সমস্যা নাই, তোমাদের এক বছর, দেখো তোমার এখানে অ্যাডভান্টেজটা কি, তুমি এইচএসসির বা সেকেন্ড ইয়ার আগে থেকে তুমি অলরেডি জানো, হয়তো তোমরা মাত্র সেকেন্ড ইয়ারে উঠছো, তোমাদের হাতে এখন 1 বছর আছে। তো যারা অ্যাকচুয়ালি এটা এই টপিক গুলো এতগুলো আছে, অনেকে আছে এটাই বুঝে না এতগুলো টপিক আছে, তো তুমি অলরেডি জানো কি পড়তে হবে। 1 বছর আছে, একটা রুটিন তৈরি করো। রুটিন তৈরি করো যে ভোকাবুলারি পার্টটা ডেইলি পড়বা, গ্রামার পার্টটা ডেইলি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি তোমাদের গ্রুপে রুটিন দিয়ে দিব আরো ইংলিশ পড়ার জন্য, সমস্যা নাই, ওটা ফলো করলেই হবে। আচ্ছা সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে কোশ্চেন। আচ্ছা এরপর দেখি কি আছে, টেন্স ক্লজ। তো তোমাদের এই কোশ্চেন দেওয়া আছে মোটামুটি অ্যানালাইসিস, এখান থেকে তোমরা দেখো কি কি এখান থেকে কারেক্ট আসছে কোশ্চেন। যেমন দেখো অ্যাডভার্ব ক্লজ আছে, ক্লজ কিছু জিনিস মার্ক করে দিচ্ছি কারণ এগুলো পড়তে হবে। ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? ক্লজ থেকে প্রশ্ন আসে। আচ্ছা
এখান থেকে গেল। আর কিছু এখান থেকে দেখার মতো দাঁড়াও, ডু ইউ নো ওয়েন, সেগুলো দেখতে হবে। ঠিক আছে, দ্য ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। এখানে কোশ্চেনটা আসলে ছিল কি, যে কোনটা সেন্টেন্স থেকে সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, বুঝছো? দ্য ম্যান হু স্যাট নেক্সট টু মি, ঠিক আছে, এখানে আন্ডারলাইন করা আছে জিনিসটাকে। আচ্ছা, এবার আসো ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো দেখো এখান থেকে। মোটামুটি অপশন ছাড়া গেলে আসলে কারেক্ট সেন্টেন্স বের করা টাফ। সো আমরা একটা সামারি দিচ্ছি, আসলে কি পড়া লাগবে দেখো, কি পড়া লাগবে। এখানে প্রশ্ন কয়টা আসছে? 33টা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এই টেন্স, ক্লজ এবং সাবজেক্ট ভার্ব। এটা আসলে খুব বেশি প্যারা নেওয়া লাগবে না, কারণ এই পার্টটা আসলে আমরা এইচএসসি পড়াই পড়ি, যে ইংলিশ সেকেন্ডারি পারে পড়ি আমরা আসলে, বুঝছো? সো এটা নিয়ে প্যারা রাখার কিছু নাই। যেমন দেখো, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল হ্যাভ নোন, সিন্স ফর, কখন সিন্স কখন ফর, এগুলো আসে। ক্লজ থেকে প্রশ্ন আসে। কিছু কিছু আছে স্পেশাল ওয়ার্ড, যেমন ধরো উড রাদার, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, উড রাদার পরে কি আসে, এই প্রশ্ন সাধারণত তুমি এখান থেকে দেখবা। আচ্ছা, এবার আসো ভয়েস চেঞ্জ থেকে আমরা দেখবো কি আসে। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এখান থেকে তুমি কি দেখবা? আমরা সামারি যদি খেয়াল করি, এই যে ভয়েস চেঞ্জ, এখান থেকে তুমি সাধারণত ইন্টারোগেটিভ গুলো বেশি আসে। কমন যেটা আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ওগুলো থেকে কম আসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ গুলোর ভয়েস চেঞ্জ, এগুলো সাধারণত তুমি কি দেখবা? এখান থেকে প্রশ্নটা বেশি আসে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো ন্যারেশন থেকে মাঝে মধ্যে দেয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এবং এই ন্যারেশন এবং ভয়েস, এই টপিকগুলো তোমরা আসলে এইচএসসিতে পড়ে আসছো, এগুলো নিয়ে খুব বেশি তোমার সমস্যা হবে না। ঠিক আছে, ট্রান্সলেশন এন্ড প্রোভার্বস, এটা হচ্ছে আগে আসতো। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো প্রশ্নগুলো দেখো, মোটামুটি 16 সালের আগে বা 15 সালের আগে, 10 সাল, 11, 12, 13, এই সময়টা ট্রান্সলেশনটা অনেক বেশি আসতো, বুঝছো? বাট রিসেন্ট ইয়ার্স গুলো তুমি ট্রান্সলেশনের প্রশ্নগুলো খুব কম দেখবা, বা বিগত 5 বছরে কিন্তু আমি প্রায় দেখিনি ট্রান্সলেশনের প্রশ্ন। 15-16 বা এর আগের প্রশ্নগুলোতে ইউজুয়ালি এটা বেশি আসতো। আচ্ছা, তো ট্রান্সলেশনের প্রশ্নগুলো পারবা। প্রোভার্ব যেটা আছে, প্রোভার্ব কি? ওই যে আমরা কিছু জিনিস বলি না, বাংলায় বললে কথিত আছে এরকম। যেমন ধরো, ওই যে সময়ের 1 4, অসময়ের 10 4, বা স্টিচ ইন টাইম সেভস 9, এই ধরনের কিছু কথা আছে যেগুলো সাধারণত প্রোভার্ব হিসেবে ইউজ হয়। এই প্রোভার্ব গুলো আমাদের এটা একটু মেমোরাইজিং এর পার্ট, এটা একটু বলি। প্রোভার্বটা একটু মেমোরাইজিং এর পার্ট, এটা আসলে গুড রিড, তুমি পড়ে মজা পাবা। ঠিক আছে, প্রোভার্ব গুলো পড়ে মজা পাবা, এগুলো আসলে জানতে মজা লাগে। সময়ের 1 4, অসময়ের 10 4, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে চকচক করলেই সোনা হয় না, বাংলায় আমরা বলি না, এটার কিছু ইংলিশ আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটা আবার গ্রামারেও আসে, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নাকি আর, এই প্রশ্নটা কিন্তু আসে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই প্রশ্নগুলো আসে এখান থেকে, প্রোভার্ব থেকে। প্রোভার্ব এখন আসে, ট্রান্সলেশনটা আসলে একটু আগে আসতো। প্রোভার্ব কিন্তু এখন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, হ্যাড বেটার, উড রাদার, এগুলো পড়ে এখান থেকে, ওই যে এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসে পড়েছিলাম। ট্রান্সলেশন কোশ্চেন কি অনেক ইম্পর্টেন্ট? না, বলছি ট্রান্সলেশন প্রশ্নগুলো আগে আসতো, মানে 15-16 আগে প্রশ্নগুলো আসতো, এখন কম দেখা যাচ্ছে আর কি। এমটি ভেসেল সাউন্ডস মাছ, এই তো অলরেডি প্রভাব পড়ে ফেলছে, দেখছো? বলি না, আমি প্রত্যেক টপিক পড়ানোর পরে দেখবে যে কেউ না কেউ আসছে কমেন্টে, তারা অলরেডি এগুলো পড়ে ফেলছে, দেখছো? তো ওরা অবশ্যই কি ফার্স্ট থেকে শুরু করছিল। আসো, ভালো, এগুলো ভালো, অ্যাডভান্স থাকা ভালো। যারা আগে শুরু করছে, সত্যি কথা কি, আমরা আসলে কামব্যাক স্টোরি শুনতে পছন্দ করি। আমরা কিছু ক্লাস, কোথায়, নাকি ওয়েবসাইট, দু জায়গায় হচ্ছে ক্লাস, ফেসবুকে হচ্ছে, ওয়েবসাইটে হচ্ছে। তো আমরা আসলে কামব্যাক স্টোরি শুনতে পছন্দ করি, কিন্তু সত্যি কথা হচ্ছে কি, যে যারা কনসিস্টেন্ট, যারা আগে শুরু করছে, তারা অলওয়েজ আগে থাকবে। এই কামব্যাক স্টোরি আসলে এই কয়েকজনের, হাতে গোনা কয়েকজনের হয়, বুঝছো, অল্প সংখ্যক। কিন্তু আমরা যখন পড়বো কি পড়বো না, এটা ডিসিশন কখন নিবা? যারা রেগুলার, তুমি ধরো দেখছো 10টার মধ্যে 10 জনের মধ্যে 9 জন আগে শুরু করছে, বা 8 জন আগে শুরু করছিল, বুঝছো? তো তোমার কাজ কি? আগে শুরু করা। ওই একজন বা দুজন কি করছে, এটা দেখে লাভ নেই, বুঝছো? অলওয়েজ দেখবা যে নর্মাল নিয়ম কি, যে আগে শুরু করবে, যেটা ভালো করবে আর ভালো পারবে। লাস্ট ইয়ার কোশ্চেন সলভ করেছি যেগুলো আছে, সেগুলো এখান থেকে পড়ছি। এই তো তোমার কাজই এটা, বিগত বছর প্রশ্ন সলভ করা, টপিক গুলো পড়া। আচ্ছা, ভোকাবে আসো। ভোকাবুলারি কোশ্চেন আমি বলছি যে রেগুলার পড়তে হবে, এবং এখান থেকে কি আসে আমরা দেখবো।
সাধারণত সিনোনিম অ্যান্টোনিম দিয়ে প্রশ্ন আসে, এবং এটা আসলে একটা টপিক যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। মানে এই সিনোনিম অ্যান্টোনিম টপিকটা আসলে একটা জেনারেল টপিক। তুমি যদি কোশ্চেন ব্যাংক দেখো, তুমি দেখবা অলমোস্ট প্রত্যেক বছরই একটা হলেও সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন আসে। অলমোস্ট ইচ ইয়ার 42টা প্রশ্ন মানে শুধু 42টা র্যান্ডম আসে এরকম না, একবার 3-4বার সেরকম না, প্রতি বছরই দেখা যায় অ্যাটলিস্ট একটা বা দুইটা করে এই সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন দিয়ে থাকে। বুঝছো? এখান থেকে মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুটো টপিক যদি এখান থেকে দেখাই, এই দুটো টপিক সিনোনিম অ্যান্টোনিম একটা, আর হচ্ছে আমাদের এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টপিক একটা। এখান থেকে আসলে ইচ ইয়ার প্রশ্ন আসে, অলমোস্ট ইচ ইয়ার। ঠিক আছে, সো এগুলো এগুলো তোমার একদম কি বলে, বাংলা একটা কথা আছে না, নখ দর্পণে থাকতে হবে, নখ দর্পণে থাকতে হবে এই টপিক গুলো। বুঝছো? চলো আমরা দেখি আসলে কি কি আছে এখান থেকে। আচ্ছা দেখো, আই হেড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ। হর্সেস মাউথ বলতে কি বোঝায়? তারপর দেখো মানে ডিরেক্ট ই থেকে সোর্স থেকে বোঝায়। আই কুড হার্ডলি ফাইন্ড দ্য টিম ইজ কনসিস্ট অফ, যে কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এগুলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝছো? এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি মোটামুটি কোশ্চেনগুলো এখানে দিয়ে দিতে, সবগুলো আসলে সলভ করার কিছু নেই, তোমরা স্লাইড থেকে করে নিও, সমস্যা নেই। সব আমাদের ক্লাসে করাবো, আমি জাস্ট একটা সামারি দেখাচ্ছি যে কি কি প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা, সো আমাদের একটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে লিটারেচার। লিটারেচার টপিকটা হচ্ছে মাঝে মধ্যে আছে, সামটাইমস, বাট দুই একবার কোশ্চেন দেয়। যেমন দেখো, হোয়াট ইজ হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েল। আরো মজার জিনিস জানো কি, এগুলো কিন্তু বানায় আসে না। দেখবো যে অথর অফ অ্যানিমাল ফার্ম কোথাও না কোথাও হয়তো আসছিল, লিটারেচার টপিকও দেখবো কোথাও না কোথাও আসছিল, কোথাও না কোথাও কোনো ভার্সিটি বা কোনো চাকরি পরীক্ষা চলে আসছিল। জিনিস হচ্ছে এরকম। হ্যামলেট কে লিখছে, এই কোশ্চেন গুলো তুমি দেখবে যে কোথাও না কোথাও আগে চলে আসছিল। ঠিক আছে, সো লিটারেচার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি করবে, এখান থেকে সেম কথা বিগত বছর প্রশ্ন পড়বা। যেমন ধরো প্র্যাগম্যাটিক, এটাও কিন্তু একটা অ্যাডমিশনের প্রশ্ন, বাস্তববাদী প্র্যাগম্যাটিক। ঠিক আছে, সো ম্যাক্সিমাম কোশ্চেনে কি বিগত বছর কোথাও না কোথাও আসা। আচ্ছা, তো এবার আসো তোমার তাহলে ফাইনাল বলি কি করতে হবে। আচ্ছা, এখানে একটা টপিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা একটু বলি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ধরো তোমাকে বলছে যে সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড, এমন কোনো কিছু যেটা ব্যাখ্যা করা যায় না, কি হবে? ইনএক্সপ্লিকেবল। এগুলোকে বলে ওয়ান ওয়ার্ডস। আমরা বাংলায় পড়ি না যে এক কথায় উত্তর টাইপের কিছু টপিক ছিল, তো এমন কিছু যে ব্যাখ্যা করা যায় না, কি বলো? ব্যাখ্যাতীত। এটা ইংলিশে হচ্ছে ওয়ান ওয়ার্ড বা সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড, কি বলবো? ইনএক্সপ্লিকেবল, সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু আমাদের কি আসে, কিছু কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, নেক্সট আসে ফাইনালি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে কিনা, কিভাবে পড়বো? আচ্ছা ফাইন, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার জন্য আমি একটা রুল বলি, আমি যেটা করতাম আমার টাইমে। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো টানা পড়ো। যেমন ধরো হচ্ছে তোমার অ্যাকাস্টম, অ্যাংজাইটি ফর, ঠিক আছে, তারপর ধরো হচ্ছে অ্যাকুইটেড অফ। আমি যেটা করতাম সেটা হচ্ছে একসাথে পড়তাম যে ফরের জন্য কোনটা কোনটা, ফরের জন্য কোনটা কোনটা। যেমন ধরো অ্যাপেটাইট ফর, ঠিক আছে, তারপর ধরো হচ্ছে তোমার অ্যাংজাইটি ফর, অ্যাম্বিশন ফর, ধরো হচ্ছে অ্যাপোলজি ফর। সো কাজটা কি তোমার, ফরের পরে কোনগুলো হয় একসাথে পড়া, অফের পরে কোনগুলো হয় একসাথে পড়া। এইভাবে পড়লে দেখবে যে পড়াটা সহজ হয়। তুমি যদি আলাদা আলাদা করে পড়তে চাও, অ্যাপেটাইট ফর মানে এটা, অ্যাংজাইটি ফর মানে এটা, তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াটা কঠিন লাগবে। বাট তুমি যদি ফরের জন্য কোনটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে কার কার পরে ফর বসে, কার কার পরে অফ বসে, কার কার পরে তোমার টু বসে, এগুলো যদি একবারে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পড়াটা সহজ হবে। এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াটা তুমি দেখবা যে মাস্টার বইয়ে বা হচ্ছে আমাদের অ্যাপেক্স ইংলিশেও এভাবে চ্যাপ্টারের শেষে, শুরুতে তোমার ধরো এ বি সি ভাবে আছে,
লাস্টে দেখবা ফরে কোনগুলো, টু এ কোনগুলো, অফে কোনগুলো আলাদাভাবে দেওয়া আছে। আমি এই কাজটা করছিলাম যে লাস্টে যে টপিকটা ছিল একদম শেষে এটা পড়ে ফেলছিলাম, তাহলে কিন্তু পড়াটা সহজ হয়। ভাই আমি এইচএসসি তে অ্যাপ্রোপ্রিয়েশন নোট পড়েছিলাম, এখন কি এটা পড়লে পারবো কিনা? আচ্ছা নোটে পড়তে পারো, সমস্যা নাই, বাট নোটটা অবশ্যই আগে পড়বা। এরপর দেখবা যেগুলো বই আছে বাট নোটে নাই এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। আর যদি দেখো যে, আর একটা কথা বলি, এই অ্যাপ্রোপ্রিয়েশন সিনোনিম এগুলো এগুলো এবিসিডি করে পড়ার থেকে তুমি আগে কি করবা, কোশ্চেন ব্যাংকে চলে যাবে। তুমি দেখবা যে বিসিএস প্রশ্নে বা বিগত বছরের ভার্সিটি কোশ্চেনে কি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা কি কি সিনোনিম আসছিল, ঠিক আছে, ওইটা আগে দেখে ফেললে তোমার নেক্সট ভিতরে পড়াটা সহজ হবে। সো কি করবা বলছি, সিনোনিম পড়ার সময় আগে আগে হচ্ছে আমরা কিউবি সলভ করবা। কারণ তুমি যদি একদম এ টু জেড পড়তে যাও খুব প্যারা খাবা, তুমি বইয়ে একদম লাস্টে চলে যাবা, লাস্টে চলে গিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করবা। এরপরে যদি মনে হয় যে আমার আরো টাইম আছে, আমি আরো সিনোনিম পড়তে পারবো, আরো অ্যাপ্রোপ্রিয়েট পড়তে পারবো, দেন তুমি বইয়ে যাবা, বইতে এবিসি যেভাবে পড়ো যে কটা পড়তে পারো, সমস্যা নেই। বাট আগে তুমি কোশ্চেন সলভ করবা এবং দেখবা যে ম্যাক্সিমাম টাইমে এমন হয় যে বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু কোশ্চেনটা চলে আসে, ঠিক আছে। সো আমরা একটা ফাইনালি সামারি দিচ্ছি কি কি তোমার করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের বুক লিস্ট বা তোমার একটা বই নিতে হবে, অ্যাপেক্স মাস্টার বা আরটিডিএস এর বই, সবগুলো মোরলেস সেমই, ঠিক আছে। আমাদের বইটা একটু গুছানো আর কি, একটু কম্প্যাক্ট করা। বা তুমি বাচ্চারা দেখো ম্যাক্সিমাম বইতে আসলে কি আছে, কোশ্চেন ব্যাংক আছে, এমন কোনো বই যেখানে বিগত বছরের সব কোশ্চেন আছে, ঠিক আছে। একটা বই ফার্স্টে ম্যানেজ করবা, দেন কাজ কি, ভোকাবুলারি রুটিন রেডি করা। এই রুটিনটা কি, তোমার সিনোনিম অ্যান্টোনিম, দেন তুমি রাখবো হচ্ছে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর এখানে কি রাখবা, ফ্রেজ এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব আছে গ্রুপ ভার্ব, তারপরে দেখতে পারো স্পেলিং। স্পেলিং পড়তে টাইম কম লাগবে, বুঝছো। আর স্পেলিং একটা কাজ করতাম আমি, স্পেলিং এ ধরো, স্পেলিং এ তুমি কি করবা, ওয়ার্ডটাকে ভিন্ন ভাবে পড়বা। যেমন ধরো লেফটেন্যান্ট, ঠিক আছে, লেফটেন্যান্টকে আমি করতাম কি, মানে স্পেলিং ভুল করে পড়তাম, লাইউটেন্যান্ট পড়ো না, মিথ্যা তুমি 10 পিঁপড়া, বলে না মজা করে, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাইউটেন্যান্ট। সো লেফটেন্যান্ট না বলে তুমি যদি লাইউটেন্যান্ট বলো তখন দেখবে যে স্পেলিংটা মনে থাকতেছে, ঠিক আছে। স্পেলিং পড়ার জন্য কি বলছি, স্পেলিং পড়ার জন্য প্রোনাউন্সিয়েশন ভুল করবা, স্পেলিং পড়ার জন্য কি করবা, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ ভুল করে পড়বা, আমরা বলি যে ভুল উচ্চারণে পড়া, ঠিক আছে। এখন কেউ স্পোকিং ইংলিশের জন্য ওর ভুল উচ্চারণ বললো তখন ঠিকভাবে বললো, বাট অ্যান্সার করার জন্য, পরীক্ষার খাতায় অ্যান্সার করার জন্য কি স্পেলিং পারতে হলে তুমি এটাকে ভুল উচ্চারণে বললে দেখবা যে স্পেলিং মনে থাকতেছে। আচ্ছা, তো ভোকাবুলারি রুটিন করবা। ফাইনাল কাজ কি, আমাদের ক্লাসগুলো ফলো করবা, রেগুলার ক্লাস শিডিউল ফলো করবা, দেখবা মোটামুটি গ্রামার পার্টটা এখান থেকেই তোমার ম্যাক্সিমাম টাইমে হয়ে যাবে। আর ওভারঅল কি বলছি, আনলিমিটেড কোশ্চেন ব্যাংক, যেটা আমাদের ওয়েবসাইটে তুমি গেলেই পাবা, আনলিমিটেড কোশ্চেন ব্যাংক। এই আনলিমিটেড কোশ্চেন ব্যাংকে রেগুলার ইংলিশ প্র্যাকটিস করবা, বিগত বছরের প্রশ্নগুলো, এটা খুবই কাজে দিবে, ঠিক আছে, খুবই কাজে দিবে। ইনফ্যাক্ট তোমার পরীক্ষার হলে মনে হবে যে ভাই এই কোশ্চেনটা আমি দেখছিলাম, খুব ভালো লাগবে, বুঝছো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন ছিল দেখি ইউটিউবে যান। আচ্ছা, ক্লাসটা অনেক এফেক্ট ছিল না, থ্যাংক ইউ। ইংলিশ ভয় পেতাম, আচ্ছা ভয় পাওয়ার কিছু না। ইংলিশে বললাম কি, ইংলিশে 15 তোলা, ফিজিক্সের পড়া সহজ, ফিজিক্সে 15 তোলা ফার্স্ট ইজি, ফার্স্টে বলছিলাম। তারপরে দেখবা যে ইংলিশে মার্ক তোলা ইজি, কেউ যদি পড়াশোনা করে, কেউ যদি প্রপার ওয়েতে পড়াশোনা করে, ইংলিশের 15 তোলা খুবই ইজি। কারণ তুমি দেখো ম্যাক্সিমাম টাইমে কি বিগত বছর প্রশ্ন থেকে আসে। কেউ যদি ঠিকভাবে এই পুরো এক বছর, তোমাদের হাতে অনেক টাইম, প্রি মেডিকেল এখন থেকে শুরু করলে এই এক বছরে তুমি কিন্তু ইংলিশে খুব 15 না হলে অ্যাটলিস্ট 13-14 তুলে ফেলতে পারবা, এরকম একটা মার্ক তুলে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু ইউটিউবে, আচ্ছা আমি এখান থেকে দেখি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো এখনই। প্রি মেডিকেল ক্লাসে ইংলিশ, হ্যাঁ ইংলিশ ক্লাস আসবে, সমস্যা নেই, ইংলিশ ক্লাস আসবে, স্পেলিং, হ্যাঁ স্পেলিংও আসে।
আচ্ছা, এইচএসসি পড়ছে, এইচএসসি থেকে অ্যাপ্রোপ্রিয়েশন আমরা আসলে কম পড়ি, এইচএসসি তে আমরা পড়ি বাট এত ডেপথে পড়া হয় না। সো ট্রাই করো যে এইচএসসি যেগুলো পড়ছো দ্যাটস ফাইন, আগে থাকবা, এক্সট্রা করে বিগত বছরের অ্যাপ্রোপ্রিয়েশন গুলো সলভ করা প্লাস বই থেকে সলভ করে ফেলা। আচ্ছা 26 আছে কিনা? আচ্ছা 26 আছে, ফাইন, সমস্যা নেই, 26 তো এখন শুরু, কোনো প্যারা নেই। প্রতিদিন রোজ পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই ক্লাসগুলো করো, ক্লাসে আমরা গ্রামার পার্টটা একদম কমপ্লিটলি শেষ করে দিব এবং ভোকাবুলারি পার্টটা কিন্তু ক্লাসে আমরা দিব, এবং ক্লাসের বাইরেও রেগুলার আমি রুটিন করে দিব, রেগুলার তোমাদের ভোকাবুলারি পড়া থাকবে। এই যে টপিকগুলো লিখলাম না, এগুলো একদিনে হবে না, ধীরে ধীরে রেগুলার পড়তে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই এখানে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইংলিশ ভয় পাওয়ার কিছু নাই, ওই যে বললাম ইংলিশের 15 মধ্যে অ্যাটলিস্ট ইনশাল্লাহ আমরা 13+15 থাকবে টার্গেট, 13 নিচে যাতে না যায়, ঠিক আছে? সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।